আর কার্ডিয়াক আউটপুটও অত ডমিনেন্টলি কমে না, কিন্তু তারপরে হার্ট ফেলিউর সিমটম হয়। সেই ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই প্রবলেমটাকে আমরা হচ্ছে বলি যে ডায়াস্টলিক হার্ট ফেলিউর বলি, বা ডায়াস্টলিক ডিসফাংশন আমরা বলি হার্টের। এবং এটা হচ্ছে হার্টের রিল্যাক্সেশন ফাংশন, যেটা যেমন হার্টের আমরা জানি দুইটা ফেজ থাকে, একটা সিস্টোল এবং ডায়াস্টোল। আমি কার্ডিয়াক সাইকেল দেখাবো, দেখলে আপনি বুঝতে পারবেন যে ডায়াস্টোলটা কি ফেজে থাকে। ডায়াস্টোলে আমরা তিনটা ফেজ আমরা জানি, যে আর্লি ডায়াস্টলিক ফেজ, তারপর হচ্ছে মিড যেটা হচ্ছে ডায়াস্টেসিস, লেট ডায়াস্টলিক ফেজ। আর্লি যেটা হচ্ছে রিল্যাক্সেশন, যেটা আর্লি ফিলিং ফেজ। আর্লি ফিলিং ফেজ হলে লেফট ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশনের সাথে সাথে লেফট ভেন্ট্রিকুল ফিলিং হয়। তারপর হচ্ছে ডায়াস্টেসিস, তারপর হচ্ছে লেট ফিলিং ফেজ হলো ডিউ টু দ্য এটিএল কন্ট্রাকশন। এটিএল কন্ট্রাকশনের সাথে সাথে লেফট ভেন্ট্রিকুলার কিছু অংশ, যেমন 1/3 অফ দ্য লেফট ভেন্ট্রিকুলার ফিলিং বাই দ্য এটিএল কন্ট্রাকশন, আর হচ্ছে 2/3 হচ্ছে বাই দ্য লেফট ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশনের জন্য হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ডিউরিং দ্য ডায়াস্টলিক ফাংশনটা ডিপেন্ড করতেছে আপনার লেফট ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশনের উপর, আবার লেফট এটিএল ফাংশনের উপরও ডিপেন্ড করে। তাহলে দেখা যাচ্ছে যে লেফট ভেন্ট্রিকল এবং লেফট এটিএম এই দুইটা যদি ডিসফাংশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডায়াস্টলিক ডিসফাংশন পাবো। যেমন লেফট ভেন্ট্রিকলে রিল্যাক্স করতে পারে না, লেফট ভেন্ট্রিকুলার ওয়ালটা খুব স্টিফ হয়ে গেল। হাইপারটেনশন আছে, হাইপারটেনশন ওয়াল থিকনেস বেড়ে গেল, মায়োকার্ডিয়াল থিকনেস বেশি এবং মাসেলের স্টিফনেস আপনার বেড়ে গেল, যার জন্য লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টলিক রিল্যাক্সেশনটা হচ্ছে না। তাহলে আর্লি ফিলিং ফেজ আমার ইম্পেয়ার হবে। তারপরে আমি যদি দেখি যে লেফট এটিএল ফাংশন, লেফট এটিএল ডাইলেটেড, লেফট এটিএল হাইপো ফাংশন, ঠিক মতো লেফট এটিএল কাজ করতেছে না, সেই ক্ষেত্রে দেখা গেল যে লেফট এটিএল যেটা ফিলিংটা, লেফট এটিএল ফিলিংটা হবে না। তাহলে লেফট এটিএল ফিলিং কন্ট্রিবিউটস দ্য 1/3 অফ দ্য লেফট ভেন্ট্রিকুলার ফিলিং। তাহলে দেখছে যদি লেফট এটিএল ডিসফাংশন হয়, সেই ক্ষেত্রে আমার লেফট ভেন্ট্রিকুলার ফিলিং ঠিক মতো হবে না, তাহলে ডায়াস্টলিক ডিসফাংশন হবে। তাহলে দেখা যাচ্ছে যে লেফট ভেন্ট্রিকুলার এবং লেফট এটিএম এই দুইটারই প্রবলেমের জন্য আমাদের ডায়াস্টলিক ডিসফাংশন হচ্ছে। আমি লেকচার শুরু করতে চাচ্ছি আপনার, যেমন আপনি এখানে যে স্লাইডটা দেখা যাচ্ছে ডায়াস্টলিক ডিসফাংশন ইটিওলজি। তাহলে ইটিওলজি আমি ইন ব্রড সেন্স আমি বললাম যে একটা হচ্ছে যে লেফট ভেন্ট্রিকুলার যদি স্টিফনেস বেড়ে যায়, ওয়াল থিকনেস বেড়ে যায়, লেফট ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন পাওয়ার কমে যায়, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি। আবার লেফট এটিএম এর যদিও ডিসফাংশন হয় কোনো কারণে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু যে লাস্ট 1/3 ফিলিংও কম হবে, সেই ক্ষেত্রে আমি পাবো। ফ্যাক্টরগুলির ভিতরে যেমন ইনক্রিজ লেফট ভেন্ট্রিকুলার আফটার লোড। লেফট ভেন্ট্রিকুলার আফটার লোড আমরা জানি ভেন্ট্রিকুলার হচ্ছে একটা ফ্রি লোড থাকে, একটা আফটার লোড থাকে। ফ্রি লোড মানে হচ্ছে ফিলিং, আফটার লোড হচ্ছে যেমন আউটপুট হওয়ার সময় যে বাধা পায়, সেটাকে আমরা বলি আফটার লোড। যেমন লেফট ভেন্ট্রিকুলার আফটার লোড কখন বাড়ে? যদি সিস্টেমিক হাইপারটেনশন থাকে আফটার লোড বেড়ে যাবে, কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টা যদি থাকে, তারপর হচ্ছে যেমন হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি থাকে, মানে লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টে যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়, দিস অবস্ট্রাকশন মে বি ডিউ টু দ্য অ্যাওর্টিক স্টেনোসিস হইতে পারে, কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টার জন্য হইতে পারে, সিস্টেমিক হাইপারটেনশনের জন্য হইতে পারে, লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন। এই সমস্ত কারণে কি হবে? লেফট ভেন্ট্রিকুলার স্টিফনেস বেড়ে যাবে এবং লেফট ভেন্ট্রিকুলার ফিলিংটা কমে যাবে। ইস্কিমিয়া, যদি ইস্কিমিয়া হয়, ইস্কিমিয়া যেমন লেফট ভেন্ট্রিকুলার যে রিল্যাক্সেশন হয়, এই রিল্যাক্সেশনের জন্য অ্যাক্টিন আর মায়োসিন ফিলামেন্ট কিন্তু রেসপন্সিবল, এবং অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্টের এই মুভমেন্টের জন্য আমার কি লাগবে? পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাই লাগবে, এটিপি লাগবে অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্টের গ্লাইডিং এর জন্য। তাহলে যদি ইস্কিমিয়া হয়, দেখা যাবে ঠিকমতো আপনার এই রিল্যাক্সেশন পাওয়ারটা আপনার ডিস্টারবেন্স হবে। তাহলে ইস্কিমিয়া হচ্ছে একটা কজ ডায়াস্টলিক ডিসফাংশনের জন্য। নেক্সট লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, যদি কোনো কারণে এলবি মাস যদি বেড়ে যায়, সাধারণত এলবি মাস যে পরিমাণ থাকার কথা তার যদি বেশি হয়, তাহলে রিল্যাক্সেশন অবশ্যই ফেলিউর হবে। যেমন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিক অবস্থা, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অফ এনি কজ, যে কোনো কারণে যদি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, তাহলে ওয়ালের কি হবে? রিল্যাক্সেশন পাওয়ার স্টিফনেস কমে যাবে, সেই ক্ষেত্রে আমরা কি ডায়াস্টলিক ডিসফাংশন পাবো। মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস যদি হয়, মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস ইট মে বি ডিউ টু দি ইস্কিমিয়া, অথবা কোনো ইনফেক্টিভ এজেন্টের জন্য, অথবা আপনার যেগুলো ডিপোজিশন ডিজিজ যদি হয়, কিছু কিছু আমরা জানি যে মায়োকার্ডিয়াল ডিপোজিশনের জন্য সার্কোডোসিস হতে পারে, অ্যামাইলোইডোসিস হতে পারে। এই সমস্ত ডিপোজিশন ডিজিজও হবে, সাথে যদি ফাইব্রোসিস থাকে, সেই ক্ষেত্রেও আমার রিল্যাক্সেশন ফেলিউর হবে এবং স্টিফনেসটা বেড়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে ডায়াস্টলিক ডিসফাংশনে আমরা চারটা ইটিওলজি খুঁজে পেলাম, যে ইনকেস লেফট ভেন্ট্রিকুলার আফটার লোড, ইস্কিমিয়া, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস। এই সমস্ত কন্ডিশনে কি হয়? যে এখানে ডিক্রিজ রিল্যাক্সেশনটা কমে যায়, ইনক্রিজ স্টিফনেস, ভেন্ট্রিকুলার স্টিফনেসটা বেড়ে যায়। ডায়াস্টলিক ডিসফাংশন কিভাবে প্রগ্রেস করে? যেমনটা প্রগ্রেশন হচ্ছে, প্রথম হলো ইম্পেয়ার রিল্যাক্সেশন, যে ঠিক মতো ভেন্ট্রিকেল রিল্যাক্স করতে পারে।
ভেন্ট্রিকেল রিল্যাক্স করলেই তো লেফট ভেন্ট্রিকেলের ভিতরে ব্লাড আসবে ফ্রম দ্য লেফট এট্রিয়াম টু লেফট ভেন্ট্রিকেল, ব্লাড আসতেছে থ্রু দ্য মাইট্রাল ভালভ ইফ লেফট ভেন্ট্রিকেল ইজ রিল্যাক্স। তাহলে লেফট ভেন্ট্রিকেল যদি রিল্যাক্স না করে তাহলে পর্যাপ্ত ফিলিং হবে না, লেফট ভেন্ট্রিকেল ফিলিংটা কমে যাবে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে যতটুকু ব্লাড আসছে, যেমন লেফট ভেন্ট্রিকেল এন্ড আসলে প্রেশার বেড়ে যাবে। তাহলে লেফট ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন যদি ফেলিওর হয়, অ্যান্ডাস্টলিক প্রেশার বাড়বে, তখন লেফট এট্রিয়াল প্রেশারও বাড়তে থাকে। অ্যান্ডাস্টলিক প্রেশার বাড়বে কারণ ডায়াস্টলের রিল্যাক্সেশন যদি কম হয়, রিল্যাক্সেশন বেশি হলে লেফট ভেন্ট্রিকুলার অ্যান্ডাস্টলিক প্রেশারটা কিন্তু কমে যাবে। আর যখন রিল্যাক্সেশন কম হবে, ব্লাড থাকবে ভিতরে, প্রেশারটা বেড়ে যাবে। তাহলে প্রেশার বেড়ে গেলে লেফট ভেন্ট্রিকুলার অ্যান্ডাস্টলিক প্রেশার বাড়বে। অ্যান্ডাস্টলিক প্রেশার যদি বাড়ে তাহলে হচ্ছে কি রিফ্লেক্ট করবে লেফট এট্রিয়ামের প্রেশারও বেড়ে যাবে। যদি এই দুই দিকে প্রেশার বেড়ে যায় তাহলে হচ্ছে কি ইনক্রিজ ভেন্ট্রিকুলার স্টিফনেস, তাহলে ভেন্ট্রিকেলের ভিতরে ব্লাড, লেফট এট্রিয়াল প্রেশার বেশি, রিল্যাক্সেশন হচ্ছে না, আলটিমেটলি লেফট ভেন্ট্রিকুলার স্টিফ কন্ডিশনে, মানে হার্ড হয়ে যাবে, অনেকটা স্টিফ থাকবে। নেক্সট ইম্পেয়ার এলবি ফিলিং, তাহলে দেখা যাচ্ছে এরকম যদি অবস্থা হয়, লেফট এট্রিয়াম যদি স্টিফ হয়ে থাকে তাহলে লেফট ভেন্ট্রিকুলার ভিতরে ব্লাড আসবে না লেফট এট্রিয়াম থেকে পর্যাপ্ত পরিমাণে, তাহলে ইম্পেয়ার লেফট ভেন্ট্রিকুলার ফিলিং হবে। এবং সেটা কিন্তু পালমারি ভেনাস ফিলিং ও সেক্ষেত্রে ইম্পেয়ার্ড হবে। যেমন লেফট এট্রিয়াল প্রেশার বেশি, লেফট ভেন্ট্রিকেল স্টিফ, তাহলে লেফট এট্রিয়ামে পালমারি 4টা ভেন দিয়ে ব্লাডটা আসবে লেফট এট্রিয়াম। তাহলে ভেইনে যদি লেফট এট্রিয়াম প্রেশার বাড়ে, ভেইনের প্রেশারও বেড়ে যাবে। তাহলে পালমারি ভেনাস প্রেশার যদি বেড়ে যায় তাহলে পালমারি ভেন দিয়ে কি হবে, ফিলিংটাও কমে যাবে, ইম্পেয়ার পালমারি ফিলিং। আলটিমেটলি যদি এইভাবে যদি পালমারি ফিলিং ও ইম্পেয়ার হয়, দেখা যাচ্ছে যে লেট স্টেজে ডায়াস্টলিক ডিসফাংশন, আলটিমেটলি পালমারি কনজেশন হওয়ারও সুযোগ থাকে। এবং সিভিয়ারলি ইনক্রিজ, দেখা যাচ্ছে আস্তে আস্তে কি করবে, লেফট এট্রিয়াল অ্যান্ড ডায়াস্টলিক প্রেশার আস্তে আস্তে আরো বাড়তে থাকে। অ্যান্ড ডায়াস্টলিক প্রেশার যতই বাড়বে, লেফট এট্রিয়াল প্রেশার ততই বাড়বে। তারপরে পালমারি ভেনাস প্রেশার বাড়বে, পালমারি ভেনাস ফিলিং কমে যাবে, পালমারি ভেনাস কনজেশন হবে। আলটিমেটলি দেখা যাচ্ছে যে ডায়াস্টলিক হার্ট ফেলিউরের একটা স্টেজে যে হচ্ছে পালমারি ভেনাস কনজেশন হচ্ছে। নেক্সট হচ্ছে কিভাবে আমরা যে ডায়াস্টলিক ডিসফাংশন আমরা বুঝবো কেন। ক্লিনিক্যালি আমরা যে ডায়াস্টলিক হার্ট ফেলিউর, সিস্টোলিক হার্ট ফেলিউর অনেক সময় ক্লিনিক্যালি বোঝার উপায় হচ্ছে, যেমন সিস্টোলিক হার্ট ফেলিউরের ক্ষেত্রে পালমারি কনজেশন থাকে ওবিয়াস, পালমারি কনজেশন থাকে, যেমন পেশেন্টের লাংসে ক্রেপিটেশন পাওয়া যায়। আবার রাইট ভেন্ট্রিকুলার যদি ডিসফাংশন হয় সেক্ষেত্রে আমরা সিস্টেমিক ভেনাস কনজেশন পাবো, লেগ এডিমা পাবো, তারপর হচ্ছে রেজ জুগুলার ভেনাস প্রেশার, অ্যানলার স্ট্যান্টার লিভার, অ্যাসাইটিস, এগুলো পাওয়া যেতে পারে। কিন্তু ডায়াস্টলিক ডিসফাংশনের ক্ষেত্রে আর্লি স্টেজে এই ধরনের ফিচার কিছুই নাও থাকতে পারে, ক্লিনিক্যাল কোনো ফিচার নাও থাকতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে রোগীর শ্বাসকষ্ট আছে, সেই শ্বাসকষ্ট এক্সারশনাল হয়, সাধারণত এক্সারশনাল ডিসনিয়া। এখন এই ডিসনিয়া রোগীগুলো ইভ্যালুয়েশন কিভাবে আমরা করব, যেমন আমরা ইভ্যালুয়েশন করার জন্য আমরা ইসিজিতে আমরা দেখতে পারি যে আমাদের হাতে একটা ইসিজি আছে, ইসিজিতে আমরা অনেকগুলো ফিচার পেতে পারি। ইসকিমিয়ার এভিডেন্স পাওয়া যেতে পারে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ফিচার আমরা পেতে পারি, লেফট এট্রিয়াল এনলার্জমেন্টের ফিচার আমরা পেতে পারি। তাহলে যে কজগুলো, অ্যাকর্ডিং টু দ্য কজ অনুযায়ী আমরা কিছু ফিচার পেতে পারি। স্ট্রাকচারাল অ্যাবনরমালিটির ভিতরে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, লেফট এট্রিয়াল এনলার্জমেন্টের ফিচার আমরা পাবো। তারপর এক্স-রে টেস্ট যদি আমরা করি সেই ক্ষেত্রে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকলে যে ধরনের এক্স-রে আমরা পাবো, এক্স-রে পাবো। তারপর লেফট এট্রিয়াল এনলার্জমেন্টের ফিচার আমরা পেতে পারি এক্স-রে। নেক্সট হলো আমাদের ডেফিনিটিভ ইনভেস্টিগেশন হচ্ছে আমরা যেটা করি ইকোকার্ডিওগ্রাম, এবং ইকোকার্ডিওগ্রামই হলো একটা ভালো ইনভেস্টিগেশন ওয়ে যার মাধ্যমে আমরা ডায়াস্টলিক ডিসফাংশনকে ইভালুয়েট করতে পারি। ইকোকার্ডিওগ্রামের ভিতরে হচ্ছে আমরা যেমন ইকোকার্ডিওগ্রামে কতগুলো মডালিটিস আছে, যেমন 2D এম মোড ইকোকার্ডিওগ্রাম। আমরা 2D এম মোডে আমরা কি দেখব, যেমন 2D এম মোড ইকোকার্ডিওগ্রামে আমরা দেখতে পারি লেফট ভেন্ট্রিকেলের যে লেফট ভেন্ট্রিকেল ওয়ালের থিকনেসটা বেড়ে গেছে, লেফট ভেন্ট্রিকেল হাইপারট্রফি ফিচার পাবো, ইটিওলজি গুলো আমরা খুঁজে পেতে পারি, যেমন হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আমরা পাবো, রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশনের আমরা ফিচার পাবো। তাহলে দেখা যাচ্ছে যে আমরা ইকোকার্ডিওগ্রাফির প্রত্যেকটা মডেলিটি কিন্তু রোল আছে আমার লেফট ভেন্ট্রিকুলার যেটা ডায়াস্টলিক ডিসফাংশন ইভ্যালুয়েশনের জন্য। যেমন আমি ইজেকশন ফ্র্যাকশন দেখবো, সাধারণত লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টলিক ইজেকশন ফ্র্যাকশনটা ভালো থাকে, তারপর লেফট এট্রিয়ামটা এনলার্জমেন্ট হয়, আবার লেফট ভেন্ট্রিকেলও একটা লেফট ভেন্ট্রিকেলও
এনলার্জমেন্ট হতে পারে, যেমন কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি আমরা দেখি। তারপর হচ্ছে মাইট্রাল বাল্বের ইনফ্লো ইনফ্লো প্যাটার্ন, মাইট্রাল বাল্ব পালমোনারি ভেনাস ইনফ্লো প্যাটার্ন আমরা দেখি। এগুলো ইভালুয়েশনের জন্য আমাদের যেমন প্রয়োজন হচ্ছে কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফির সাথে স্পেকট্রাল ফ্লো আমরা দেখি। নেক্সট হল স্পেকট্রাল, এছাড়া টিস্যু ডপলারের মাধ্যমে আমরা ইভালুয়েট করতে পারি যে লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন আছে কি নাই। এর সাথে কিছু আপনার ডাইনামিক অসকালটেশন যেমন বালসাল বা মেনুভাবের প্রয়োজন হয়। যেমন কখনো কখনো আমরা যেটা স্টেজ 2 ডায়াস্টলিক ডিসফাংশন আমরা বলি, সেখানে সিরো নরমালাইজেশন থাকতে পারে, যে দেখা গেল যে নরমাল আপনার ডায়াস্টলিক ইনফ্লো প্যাটার্ন, লেফট ভেন্ট্রিকুলার ইনফ্লো প্যাটার্ন নরমাল আছে, কিন্তু তার হচ্ছে আপনার শ্বাসকষ্ট আছে, যে হার্ট ফেলিউরি ফিচার আছে। সেই ক্ষেত্রে আমাদের বালসাল বা মেনুভাবের করে আমরা ডিফারেন্সিয়েট করতে হয় যে তার লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টলিক ডিসফাংশন আছে কি না। তাহলে দেখা যাচ্ছে যে আমরা ডায়াস্টলিক ডিসফাংশনের জন্য ক্লিনিক্যাল হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। যে হিস্ট্রিতে আমার যে লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লোটা একটা অবস্ট্রাকশন হিস্ট্রি, কোয়াক্টেশন দেওয়াটা, অ্যাওর্টিক ভালভুলার ডিজিজ, লেফট ভেন্ট্রিকুলার হাইপারটেনশন ফিচার যেমন তার সিস্টেমিক হাইপারটেনশনের এভিডেন্স, আবার হচ্ছে ইনফিল্ট্রেটিভ ডিজিজ, লেফট ভেন্ট্রিকুলার যে ইনফিল্ট্রেটিভ ডিজিজগুলো আছে, লেফট ভেন্ট্রিকুলার ফাইব্রোসিসের কারণ ইস্কিমিয়া, এগুলো আমরা খুঁজে পাবো হিস্ট্রি থেকে। হিস্ট্রি, তারপর এক্সামিনেশনে আমরা কিছু ফিচার পাইতে পারি, তবে ডেফিনেটিভ খুব বেশি ফিচার পাওয়া যায় না। নেক্সট ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম আমরা দেখবো, নেক্সট এক্সেস টেস্ট রিভিউ করবো, নেক্সটলি ইকোকার্ডিওগ্রাম করবো। তাহলে ইকোকার্ডিওগ্রাম হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, যার মাধ্যমে আমরা ডায়াস্টলিক ফাংশন ইভালুয়েট করতে পারি। এখন ইকোকার্ডিওগ্রামে আমরা কতগুলো ফিচার দেখি, যেমন একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ইনফ্লো প্যাটার্ন আমরা দেখবো, এই ইনফ্লো প্যাটার্ন হলো খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পালমোনারি ভেনাস ইনফ্লো প্যাটার্ন আমরা দেখি, পালমোনারি ভেনাস ইনফ্লো প্যাটার্ন দিয়ে আমরা একসাথে কোরিলেট করে আমরা ডায়াস্টলিক ডিসফাংশন কি ইভালুয়েট করি। লেফট এট্রিয়াল সাইজ খুব ইম্পর্টেন্ট, দেখা যাচ্ছে লেফট এট্রিয়াল সাইজ কিন্তু একসময় বাড়ে, লেফট এট্রিয়াল সাইজ বাড়বে, তারপর লেফট এট্রিয়াল ওয়াল মোশন অ্যাবনরমালিটিস থাকে, হাইপোকাইনেটিক থাকে। যখন ডায়াস্টলিক ডিসফাংশন স্টেজ 3 ততই বাড়তে থাকে, ততই লেফট এট্রিয়াম সাইজ বড় হইতে থাকে এবং লেফট এট্রিয়াম হাইপোকাইনেটিক হয়, ওয়াল মোশন অ্যাবনরমালিটিস হয়। সেই ক্ষেত্রে আমরা ইভালুয়েশন করতে পারি যে লেফট এট্রিয়াল ডিসফাংশন আছে, যেন এল ফাংশনটা দেখা, যে এল ইজেকশন ফ্র্যাকশন কমে, এল এর ফাংশন ইজেকশন ফ্র্যাকশন কমে যাবে, এল এর ওয়াল মোশন কমে যায়, তাহলে লেফট এট্রিয়াল ফাংশনাল অ্যাবনরমালিটিস আমরা খুঁজে পাবো যখন দেখো ডায়াস্টলিক ডিসফাংশন থাকে। তারপর হচ্ছে ইফেক্ট অফ পালসাবুলার ম্যানিউভার। পালসাবুলার ম্যানিউভারের মাধ্যমে আমরা যে ডায়াস্টলিক ডিসফাংশন যে স্টেজ 2 সেটাকে ডিফারেন্সিয়েট করার জন্য পালসাবুলার ম্যানিউভার হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমি যেমন প্রথমেই বলছি যে ডায়াস্টলিক ফেজ হচ্ছে আর্লি ডায়াস্টলিক ফিলিং ফেজ, ডায়াস্টেসিস, লেট ডায়াস্টলিক ফিলিং ফেজ। আর্লি ডায়াস্টলিক ফিলিং ডায়াস্টেসিসটা ডিপেন্ড করে লেফট ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশনের উপর, লেট ডায়াস্টলিক ফিলিং ফেজটা হচ্ছে লেফট এট্রিয়াল ফাংশনের উপর। সুতরাং লেফট এট্রিয়াল সাইজ এবং ফাংশনাল যদি অ্যাবনরমালিটিস থাকে, তাহলে 1/3 ফিলিং কমে যাবে, তাহলে ডায়াস্টলিক ফাংশন কমে যাচ্ছে, 25% ডায়াস্টলিক ফাংশন কমে যাবে যদি লেফট এট্রিয়াল ফাংশনিং। সুতরাং আমাদের এই ইভালুয়েশনের মাধ্যমে, আর যখন লেফট ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন ফেলিউর হবে, লেফট ভেন্ট্রিকুলার অ্যান্ডাস্টলিক প্রেশার বেড়ে যায়, অ্যান্ডাস্টলিক প্রেশার বাড়লে লেফট এট্রিয়াল প্রেশার বাড়ে, লেফট এট্রিয়াল প্রেশার বাড়লে পালমারি ভেইনে প্রেশার বাড়বে, পালমারি ভেইনে প্রেশার বাড়বে, পালমারি ভেইনের ফ্লো কমে যাবে, তখন পালমারি ভেনাস ইনফ্লো যে প্যাটার্ন নরমাল, সেই প্যাটার্নে অ্যাবনরমালিটিস হবে। সুতরাং দেখা যাচ্ছে যে এই সবগুলো ফিচারকে যদি আমরা কম্বাইন করি ইকোকার্ডিওগ্রাফিক্যালি, তাহলে আমরা মোটামুটি লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশনকে ইভ্যালুয়েট করতে পারবো। নেক্সট হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন বোঝার জন্য আমাদের কতগুলো জিনিস বুঝতে হয়। যেমন একটা হচ্ছে যে ডায়াস্টলিক ফেজটা কতটুকু, ডায়াস্টলিক ফেজ টাইমিং গুলো আমাদের বুঝতে হয়, যে আইসোলেশন ফেজটা কি জিনিস, ডিসেলারেশন টাইম কি, এগুলো সম্পর্কে একটু ভালো ধারণা দরকার হয়। এই ধারণার জন্য আমাদের কার্ডিয়াক সাইকেল সম্পর্কে একটা ভালো ধারণা যদি না থাকে, আমরা জিনিসগুলো ক্লিয়ারলি বুঝবো না। যেমন ডায়াস্টলিক ফেজ মানে হচ্ছে কখন থেকে শুরু হয়। যেমন ডায়াস্টলিক ফেজটা শুরু হচ্ছে যে aortic valve যখন ক্লোজ হবে, ক্লোজার টু দ্য মাইট্রাল ভালভ ক্লোজার, aortic valve ক্লোজার থেকে মাইট্রাল ভালভ ক্লোজার হলো ডায়াস্টলিক ফেজ। সিস্টোলিক হলো মাইট্রাল ভালভ ক্লোজার থেকে শুরু করে আবার aortic valve ক্লোজার পর্যন্ত যে টাইমটা আসবে, ওই টাইমটা হলো সিস্টোলিক ফেজ। আইসোভেন্ট্রিক রিল্যাক্সেশন হচ্ছে যখন aortic valveটা ক্লোজ হবে, ক্লোজ মানে হচ্ছে দ্যাট ইজ ডায়াস্টল শুরু হলো। ডায়াস্টল শুরু হওয়ার পর তারপর দেখা যাচ্ছে যে এমন একটা স্টেজ আছে যে সময়টা সব পুরো চেম্বারটাই বন্ধ থাকে, যে অ্যাওর্টিক ভালভও ক্লোজ, মাইট্রাল ভালভও ক্লোজ থাকে। এই ক্লোজ অবস্থায় যে রিল্যাক্সেশন হয় তাকে আমরা বলি আইসোভেন্ট্রিক রিল্যাক্সেশন।
এবং রিল্যাক্স হইতে হইতে একসময় মাইটাল ভালভ খুলে যায়। যখন মাইটাল ভালভ খুলে গেল আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজের এন্ডিং হবে। তাহলে দেখা যাচ্ছে যে অ্যাওর্টিক ভালভ ক্লোজার থেকে শুরু করে মাইটাল ভালভ ওপেনিং পর্যন্ত যে টাইম, সেই টাইমটাকে আমরা বলি আইসোমেট্রিক রিল্যাক্সেশন টাইম। তাহলে যদি ডায়াস্ট্রিক ডিসফাংশন আছে, রিল্যাক্সেশন টাইমে তো সমস্যা হবে, যে রিল্যাক্স ঠিক মতো হবে না। নেক্সট হচ্ছে আইসোভলিউমেট্রিক যে রিল্যাক্সেশন টাইম, টাইম অফ আইসোমেট্রিক রিল্যাক্সেশন, এটি হলো আইসোমেট্রিক রিল্যাক্সেশন টাইম। যেমন একটা নর্মাল পেশেন্টের ক্ষেত্রে আমরা লেফট ভেন্ট্রিকুলার ইনফ্লো প্রোফাইল যদি আমরা দেখি, তাহলে ইকোকার্ডিওগ্রাফি করতে গেলে এই জিনিসগুলো আমাদের দরকার হয়। আমরা কিভাবে এটাকে ইভালুয়েট করব? ইভালুয়েশনের জন্য আমরা যেমন লেফট ভেন্ট্রিকুলার ইনফ্লোতে প্রথমে আমি বলছি যে অ্যাওর্টিক ভালভ ক্লোজিং, যখন অ্যাওর্টিক ভালভ ক্লোজ হবে, ক্লোজ থেকে শুরু করে যখন মাইট্রাল ভালভটা ওপেন হবে, সেই টাইমটাকে আমরা বলছি যে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন টাইম। এখানে আমাদের ডায়াস্টলটা শুরু হলো, ডায়াস্টল কিন্তু এখান থেকে শুরু। তারপরে যখন ফিলিং শুরু হলো, মাইট্রাল ভালভ খুললো, খোলার পরে হলো ফিলিং ফেজ। তাহলে এই ফিলিং ফেজে আমরা জানি যে একটা হলো আর্লি ফিলিং ফেজ, ডায়াস্টেসিস, তারপর হচ্ছে লেট ফিলিং ফেজ। লেট ফিলিং ফেজে লেটটেল কিকের মাধ্যমে লেট ফিলিং যেটা হয়, এ ওয়েভের মাধ্যমে রিপ্রেজেন্ট করে হচ্ছে হলো লেটটেল ফিলিং। তারপর ই ওয়েভের মাধ্যমে রিপ্রেজেন্ট করে যে আর্লি লেফট ভেন্ট্রিকুলার ফিলিং ফেজ, রিপ্রেজেন্ট করে বাই দ্য ই ওয়েভ। তাহলে দেখা যাচ্ছে যে ফিলিং ফেজটা হচ্ছে মাইট্রাল ভালভ ওপেনিং থেকে শুরু করে মাইট্রাল ভালভ ক্লোজ হওয়া পর্যন্ত, এই টাইমটাতেই হচ্ছে কি লেফট ভেন্ট্রিকুলার ফিলিং হবে। এই ভেন্ট্রিকুলার ফিলিং এর ক্ষেত্রে প্রথম অংশটাতে হচ্ছে লেফট ভেন্ট্রিকেল নিজে কন্ট্রিবিউট করে, লাস্টের অংশটাতে হচ্ছে লেফট এট্রিয়াল কন্ট্রিবিউশন থাকে। লেফট এট্রিয়াল কন্ট্রিবিউশন হচ্ছে নরমালি 1/3 অফ দ্য লেফট ভেন্ট্রিকুলার ইনফ্লো হচ্ছে বাই দ্য এ ওয়েভ, মানে এ ওয়েভ মানে লেফট এট্রিয়াল কন্ট্রিবিউশন। আর 2/3 হচ্ছে আপনার ই ওয়েভের মাধ্যমে, 2/3 হলো ভেন্ট্রিকুলার নিজস্ব কন্ট্রিবিউশনের জন্য হচ্ছে। তাহলে দিস ওয়ান ইজ দ্য লেফট ইনফ্লো প্রোফাইল। আমরা এই জিনিসটা যখন পালস ওয়েভ দিব, সুন্দর দেখা যায়, ই ওয়েভ এ ওয়েভ খুব সুন্দরভাবে বোঝা যায় আমাদের। এই ফিলিং টাইমগুলো আমরা কি খুব ইজিলি আমরা বের করতে পারি। যেমন লেফট ভেন্ট্রিকুলার ই ওয়েভ যেটা হচ্ছে নর্মাল, ইয়ে হচ্ছে 0.82 প্লাস মাইনাস 0.14 মিটার পার সেকেন্ড হচ্ছে ই ওয়েভের ভেলোসিটি। আর হচ্ছে আমরা যেটা দেখি যে এ ওয়েভের যেটা, এ ওয়েভ হচ্ছে 0.56 থেকে প্লাস মাইনাস 0.13 মিটার পার সেকেন্ড হচ্ছে এ ওয়েভের ভেলোসিটি। যেমন এখানে আমরা কিছু জিনিস মেজার করি যখন ইকোকার্ডিওগ্রাফি করি। যেমন আইসোমেট্রিক রিল্যাক্সেশন টাইম মেজার করার জন্য আমাদের যে ইসিজি গেটিং করতে হবে, গেটিং করে সে তার সাথে কোরিলেট করে আইসোমেট্রিক রিল্যাক্সেশন টাইম আমরা বাইর করি। নেক্সট হচ্ছে ই ওয়েভ ভেলোসিটি, আমরা ই ওয়েভের ভেলোসিটি বের করি, এ ওয়েভের ভেলোসিটি বের করি, ই এ রেশিও আমরা বের করি। তাহলে আইসোমেট্রিক রিল্যাক্সেশন টাইম আমাদের বের করতে হয়। তারপর আমরা বের করি যে ই এ রেশিও আমরা বের করি। ই ও রেশিও ইম্পর্টেন্ট প্যারামিটার ফর দ্য ডায়াগনোসিস অফ দ্য স্টেজিং অফ দ্য ডায়াস্টলিক ফাংশন। নেক্সট আমরা আরেকটা জিনিস দেখি যে ডিটি, ডিসিলারেশন টাইম, মানে যখন ই ওয়েভের পিকে পৌঁছবে, সেই পিকে পৌঁছা থেকে শুরু করে তারপরে হচ্ছে ই ওয়েভের যে স্লোপটা থাকে, এই স্লোপটা যেখানে বেজলাইনকে টাচ করে সেই পর্যন্ত যে সময়টা আমরা তাকে ডিসিলেশন টাইম করি। এটা ইন্ডিকেট করে লেফট ভেন্ট্রিকেল কমপ্লায়েন্স, আর্লি ডায়াস্টল লেফট ভেন্ট্রিকেল কতটুকু রিল্যাক্স হতে পারে সেটা ইন্ডিকেট করে ডিটি, ডিসিলারেশন টাইম দিয়ে আমরা সেটা বুঝতে পারি। এই ডিসিলারেশন টাইম হচ্ছে ভালো মেজারমেন্ট হিসাবে, এটা লেফট ভেন্ট্রিকুলার স্টিফনেসকে ইন্ডিকেট করে ডিসিলারেশন টাইম। তাহলে যত বেশি ডিসিলারেশন টাইম যত বেশি হবে, তাহলে দেখা যাচ্ছে যে তার লেফট ভেন্ট্রিকুলার স্টিফনেস তত বেশি থাকবে। এবং এটা প্রগনোসিস ডিমার্কার হিসেবে কাজ করে, যে ডিসিএম এবং রেস্ট্রিক্টেড কার্ডিয়ামা কিন্তু ডাইলেটেড কার্ডিয়ামা রোগীদের ক্ষেত্রে ডিসিলেশন টাইম হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যার মাধ্যমে আমরা বুঝতে পারি তার প্রগনোসিসটা ভালো না খারাপ। তাহলে দেখা যাচ্ছে এই প্যারামিটারগুলো আমাদেরকে দেখতে হয়, যে আইবিআরটি, আইসোমেট্রিক রিল্যাক্সেশন টাইম, ই এ রেশিওটা আমাদেরকে দেখতে হবে, ই এ রেশিও। নেক্সট হলো আমাদের ই অ্যাট এ ভেলোসিটি, ই অ্যাট এ ভেলোসিটিটাও আমরা অনেক সময় দেখি, যার মাধ্যমে ই অ্যাট ই অ্যাট এ ভেলোসিটিটাও দেখা হয়।
যার মধ্যে ইফেক্ট অফ পিআর এবং আর ইন্টারভ্যালের ইফেক্টের জন্য এটা ভেরিয়েশন হয়। আর হচ্ছে ডিটি টাইমটা আমরা দেখি। এগুলো হচ্ছে এই প্যারামিটারগুলোর মাধ্যমে আপনারা পরবর্তীতে দেখবেন যে আমরা স্টেজিং করার সময় সবগুলো প্যারামিটার আমাদের দরকার হচ্ছে। তাহলে আমাদের প্যারামিটারগুলো ডায়াস্টলিক ফাংশনের ক্ষেত্রে ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন, মায়োকার্ডিয়াল কমপ্লায়েন্স, চেম্বার কমপ্লায়েন্স, ইলাস্টিক রিকয়েল অফ দ্য ভেন্ট্রিকল অ্যান্ড পেরিকার্ডিয়াল কনস্ট্যান্ট, এই ফিচারগুলোর মাধ্যমে আমরা ডায়াস্টলিক ফাংশনগুলোকে ইভালুয়েট করি। আর ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশনের জন্য যে ফ্যাক্টরগুলো আমাদের এখানে কাজ করে, একটা হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন। আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশনটা ডিপেন্ড করে হচ্ছে ইন্টারনাল লোডিং ফোর্স, মানে কার্ডিয়াক ফাইবারের উপরে যত ধরনের ফোর্স করবে ততই সে কি করে স্ট্রেচিং করবে এবং রিল্যাক্স করবে। এবং এগুলো হচ্ছে যে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী আপনার ফাইবারগুলোর স্ট্রেচিং হয়। তাহলে ইন্টারনাল লোডিং ফোর্স, এক্সটার্নাল লোডিং কন্ডিশন, যেমন ওয়াল স্ট্রেস, তারপর হচ্ছে আর্টারিয়াল ইম্পিডেন্স। যদি আর্টারিয়াল ইম্পিডেন্স যত বেশি হবে ততই হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার উপর লোড বেশি থাকে। তারপর হচ্ছে ইনঅ্যাক্টিভেশন অফ দ্য মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন, যেমন মেটাবলিক কারণে হতে পারে, মেটাবলিক ডিজিজের কারণে, ইউনোহরমোনাল ফার্মাকোলজির কারণে মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন হচ্ছে ইনঅ্যাক্টিভেশন থাকে, কন্ট্রাকশন ঠিক মতো হচ্ছে না, মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন। যেমন ভেন্ট্রিকাল যদি রিল্যাক্সেশন যদি কমে যায়, কমে গেলে হচ্ছে কি ইন্টারভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন টাইমটা বেড়ে যাবে। রিল্যাক্সেশন যখন কমবে টাইম বাড়বে। টাইমটা যদি বেড়ে যায় তখন দেখা যাচ্ছে কি লেফট এট্রিয়াল প্রেসার এবং লেফট ভেন্ট্রিকুলার প্রেসারের ডিফারেন্সটা কমে যাবে। যত বেশি প্রেসার ডিফারেন্স হবে তত বেশি কিন্তু ফিলিং হবে। যেমন লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকুলার প্রেসার ডিফারেন্স যত বেশি ততই রাশলি ফিলিং হবে, আর্লি র্যাপিড ফিলিং ফেজটা বেশি হবে এবং ইউএফটা আমরা ভালো পাবো। যখন দেখবো যে লেফট এট্রিয়াল লেফট ভেন্ট্রিকুলার প্রেসার ডিফারেন্সটা কমে যাচ্ছে তখনই কি হবে, র্যাপিড ফিলিং ফেজটা কমে যাবে, মানে ইউএফ এর হাইটটা ছোট হয়ে যাবে। তাহলে ইউএফ যদি ছোট হয়ে যায় তাহলে ইএ রেশিওটা কমে যাবে। ইএ রেশিও যদি কমে যায় তখন আমরা বলি স্টেজ 1 ডায়াস্টলিক ডিসফাংশন। দেখেন মায়োকার্ডিয়াল কমপ্লায়েন্স, মায়োকার্ডিয়াল কমপ্লায়েন্সটা আমরা কিভাবে বুঝি, যে মায়োকার্ডিয়াল যত বেশি কমপ্লায়েন্স থাকবে তত হবে কি লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক প্রেসার কম থাকবে। যেমন নরমালি যত ভলিউম বাড়তেছে, দেখেন ভলিউম বাড়তেছে কিন্তু এন্ড ডায়াস্টলিক প্রেসার কিন্তু বাড়ে না। একটা সার্টেন লিমিট, যেটা ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী সার্টেন লিমিট পরে তো বাড়বে, একটা নির্দিষ্ট লিমিটের পরে দেখা যাচ্ছে এন্ড ডায়াস্টলিক প্রেসার কিন্তু বাড়া শুরু হচ্ছে। কিন্তু যখন মায়োকার্ডিয়াল কমপ্লায়েন্স কমে যাবে, মায়োকার্ডিয়াল কমপ্লায়েন্স হয়ে যাবে, স্টিফনেস বেড়ে যাবে, সেই ক্ষেত্রে দেখা যায় কার্ভটা কিন্তু আর্লি চলে আসছে, মানে অল্প ভলিউমেই তার এন্ড ডায়াস্টলিক প্রেসার আপনি বেড়ে যাচ্ছে, খুব আর্লি এন্ড ডায়াস্টলিক প্রেসার বেড়ে যাচ্ছে। তাহলে মায়োকার্ডিয়াল কমপ্লায়েন্স যত কমে যাবে এন্ড ডায়াস্টলিক প্রেসার তত বেড়ে যেতে থাকে এবং ওয়াল স্টিফনেসও তত বাড়তে থাকে। লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টলিক ফিলিং ভেরিয়েবল, যে ফিলিং যেটা হচ্ছে ফিলিং এর যে ভেরিয়েবলগুলো যেমন আমি আগেও বলছিলাম, যেমন আর্লি ডায়াস্টলিক ফিলিং টোটালি নির্ভর করতেছে আপনার লেফট ভেন্ট্রিকুলার উপর। তাহলে লেফট ভেন্ট্রিকুলার ফাংশনের উপর কিন্তু নির্ভর করবে আর্লি ডায়াস্টলিক ফিলিং। আর্লি ডায়াস্টলিক ফিলিংটা আমরা জানি যে ইউএফ মানে হচ্ছে আর্লি ডায়াস্টলিক ফিলিং, লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টল রিল্যাক্স যত করবে ফিলিং তত বেশি হবে। তাহলে দেখা যাচ্ছে যে এই স্টেজে আমি যদি লেফট ভেন্ট্রিকুলার ফাংশনাল ডিস্টারবেন্স যেখানে হয়, যেমন ভেন্ট্রিকুলার ডায়াস্টলিক ফাংশন ঠিক নাই, লোড আপনার যদি বেশি হয়, ইনক্রিজ লেফট এট্রিয়াল প্রেসার যদি হয়, এলবি ইডিপি যদি বেড়ে যায়, তারপর হচ্ছে ভলিউম যদি আপনার দেখা যায় ডিস্টারবেন্স, এই সমস্ত কন্ডিশনে আর্লি ডায়াস্টলিক কিভাবে ডিস্টারবেন্স হবে এবং আর্লি ডায়াস্টলিক ফিলিং এর ডিস্টারবেন্স ডায়াস্টলিক ডিসফাংশনটা ইভ্যালুয়েট করতে হবে। লেফট ডায়াস্টলিক ফিলিংটা দেখেন আসেন, আমরা জানি যদি এট্রিয়াল ফিব্রিলেশন হয় লেফট এট্রিয়াল কন্ট্রাকশন হবে না, লেফট এট্রিয়াল কন্ট্রাকশন যদি ঠিক মতো না হয় তাহলে হচ্ছে কি লেফট এট্রিয়াল কিক, যেটা লাস্টের যে ফিলিং 25% ফিলিং ঠিক মতো হবে না। তাহলে লেফট এট্রিয়াল যদি ফিলিং কন্ট্রাকশন না হয়, লেফট ভেন্ট্রিকুলার লাস্ট ফিলিং ফেজটা ঠিক মতো হবে না। তাহলে লাস্ট ফিলিং ফেজ যদি ঠিক মতো না হয় তাহলে লেফট ডায়াস্টলিক ডিসফাংশন দেখা যাবে, ফিলিংটা ঠিক মতো হবে না। কখন হবে, যেমন রিদম ডিস্টারবেন্স, যেমন আমরা একটা জানি কমন হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন এ ওয়েভ খুঁজে পাওয়া যায় না, মানে এ ওয়েভ খুঁজে পাওয়া যায় না মানে এট্রিয়াল কন্ট্রাকশন ফেলিউর, এট্রিয়াল কন্ট্রাকশন ফেলিউরে ফিলিং 25% ফেলিউর হবে না।
নেক্সট যে এটিএল কন্ট্রাক্টিল যদি কমে যায়, কোনো কারণে এটিএল ইনফাকশন হলো, এটিএল হাইপো বা কাইনেটিক হলো, এটিএল ঠিক মতো মুভ করে না, সেই ক্ষেত্রে ডায়াস্টলিক ফিলিং হবে না। এলবিডিপি যত বাড়তে থাকবে তত লেট্রিটিয়াল প্রেশার বাড়বে, লেট্রিটিয়াল প্রেশার বাড়লে ফিলিং হবে না। টাইম অফ পিয়ার ইন্টারভেল, তাহলে পিয়ার ইন্টারভেল যত বাড়তে থাকে ফিলিং তত কমে যায়। তারপর হচ্ছে এলবি অ্যান্ড ডায়াস্টলিক ফাংশন। এলবি অ্যান্ড ডায়াস্টলিক ফাংশন আমরা জানি, অ্যান্ড ডায়াস্টলিক ফাংশন যদি লাস্টের দিকে যদি ডায়াস্টলিক ফাংশন খারাপ হয় তাহলে লেট্রিটিয়াল ফিলিং ঠিক মতো হবে না। আর আর্লি ডায়াস্টলিক ফাংশন যদি ফেলিওর হয় তাহলে আর্লি ডায়াস্টলিক ফিলিং কমে যাবে। হ্যাঁ, অবস্ট্রাকশন যদি হয় সেক্ষেত্রে ডায়াস্টলিক ডিসফাংশন হবে, যেমন হচ্ছে মাইটাল স্টোনোসিস যদি হয় তাহলে তো ঠিক মতো লেফট ভেন্ট্রিকেল ফিলিং হবে না, সেটা হলো অবস্ট্রাকশন ইন দ্য ফ্লো, যেমন মাইটাল স্টোনোসিস যদি থাকে। এখন আমরা আমাদের কিছু কিছু প্যারামিটার দিকে আমরা যাচ্ছি, লেফট ভেন্ট্রিকুলার ইনফ্লো মেজারমেন্ট টেকনিক। যেমন আমরা ইকোকার্ডিওগ্রাফি যখন করবো তাহলে লেফট ভেন্ট্রিকুলার ইনফ্লো কিভাবে মেজার করি, আমরা সাধারণত ফোর্স চেম্বার বিরুদ্ধে যাবো। ফোর্স চেম্বার বিরুদ্ধে যে মাইটাল ভালভ বরাবর আমাদের স্যাম্পলটা আমরা রাখবো। স্যাম্পল এট দ্য লিফলেট টিপ, দুইটা টিপের মাঝখানে আমাদের থাকবে। স্যাম্পল ভলিউম হচ্ছে 2 মিলিমিটার থাকবে। আর স্যাম্পল এট দ্য হাইস্ট ভেলোসিটি, হাইস্ট ভেলোসিটিতে আমরা যেখানে সবচেয়ে ভালো কালার ফ্লো দিলে বোঝা যায় কোন দিকে ভেলোসিটি বেশি, ওই বরাবর আমরা স্যাম্পলটা রাখবো। প্যারালাল টু দ্য ফ্লো ইন বেস্ট, প্যারালাল যত প্যারালাল করা যাবে তত ফ্লো সবচেয়ে ভালো হবে। তারপর হোল্ড দ্য এক্সপিরেশন ডিউরিং দ্য মেজারমেন্ট, সাধারণত মেজারমেন্টটা এক্সপিরেশনের সময় মেজার করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তাহলে অনেকগুলো প্যারামিটার, যেমন ফোর্স চেম্বার ভিউতে আমরা রাখবো, আর স্যাম্পলটা হলো সাধারণত টিপ বরাবর রাখতে হবে, হাইস্ট ভেলোসিটি যেখানে সেখানে রাখতে হবে, প্যারালাল টু দ্য ফ্লো হইতে হবে, তারপর ডিউরিং এক্সপিরেশন নিতে হবে, তারপর অ্যাভারেজ, তিনটা প্যারামিটার নিয়ে তিনটার অ্যাভারেজ করতে হবে, পরপর 3 বার নিতে হবে। একটা নিয়ে আপনার যে প্যারামিটার দিয়ে অ্যাসেসমেন্ট করা ঠিক হবে না, সাইনাস রিদমে থাকলে অ্যাটলিস্ট তিনটা ভিডিও দেখতে হবে। নেক্সট ডিসেলারেশন টাইম অফ দ্য লেফট ভেন্ট্রিকুলার inflow E wave, the E wave আর deceleration time is from the peak to the base। এটা আমি আগেও দেখেছি, যেমন E wave এর আমরা ডিসিলেশন টাইম কিভাবে মেজার করি, যে লেফট ভেন্ট্রিকুলার ইনফ্লো E wave এর একেবারে টপ থেকে শুরু করে তারপর হচ্ছে ডিসিলেশনটা যেভাবে হয় নিচের দিকে নেমে একেবারে বেজলাইন পর্যন্ত নিয়ে চলে আসতে হবে। এই টাইমটা বেজলাইনে যেখানে টাচ করে সেখান পর্যন্ত আপনার E wave এর শুরু থেকে ওখান পর্যন্ত হচ্ছে যে টাইমটা ডিসিলেশন টাইম অফ দ্য লেফট ভেন্ট্রিকুলার E wave is from the peak to the base, peak থেকে বেস পর্যন্ত নামার পর তারপর ইমেজিনারি লাইন সামটাইমস along the outer envelope of the display, মানে E wave এর আউটার এনভেলপ ডিসপ্লে বরাবর নামে তারপর ডিসিলেশন টাইম মেজার করা। এটা আমি আগেও একবার দেখাইছিলাম, এই যে এখানে ডিসিলেশন টাইম, এই কথাই ওরা বলতে চাচ্ছে। E wave এর পিক থেকে শুরু করে আমরা, আর এখান দিয়ে যে লাইনটা ড্র হবে এর থেকে এই পর্যন্ত যে টাইমটা, এই টাইমটাকে আমরা ডিসিলেশন টাইম বলি, সেটাই বলতে চাচ্ছি। কিভাবে ডিসিলেশন টাইমটা মেজার করা হবে। নেক্সট এখানে আমি কতগুলো কার্ভ আপনাদের দেখাইছি, কার্ভগুলো খুবই দরকার যদি এগুলো মানে বোঝার জন্য, ইকোকার্ডিওগ্রাফি বোঝার জন্য, এমন পরীক্ষার জন্য, কার্ডিওলজিস্ট হিসেবে এগুলো খুব দরকার। যেমন ইসিজির ওয়েভের সাথে মিলে, যেমন নেক বেনেক পালসেশন আমরা জানি এ ওয়েভ, এক্স ডিসেন্ট, তারপর হচ্ছে বি ওয়েভ, ওয়াই ডিসেন্ট, তারপর হলো এ ওয়েভ, এর সাথে আমরা নেক বেনেক পালসেশন। তারপর আসলে হ্যাপাটিক বেনের ডপলার ওয়েভ আমরা যেটা দেখি, হ্যাপাটিক ওয়েভের এখানেও যেমন এই ওয়েভটা যেটা উপরের দিকে এখানে নিচে থাকে হ্যাপাটিক বেনের, তারপরে এক্স ডিসেন্টটা দেখেন উপরের দিকে, বি ওয়েভটা এখানে নিচে, ওয়াই ডিসেন্টটা উপরে, এ ওয়েভটা নিচে, মানে যেই জগুলার বেনে যে আপনার পালসেশন পাচ্ছেন সে হ্যাপাটিক বেনে একই, একটু রিভার্স ওয়েতে পাচ্ছেন। তারপরে দেখেন পালমারি বেনে দেখেন একই জিনিস, মানে জিনিসটা বুঝতে খুব সুবিধা। যেমন এই দেখেন এখানে এ ওয়েভ, এ ওয়েভ এটা হচ্ছে হ্যাপাটিক বেনের মতো নিচের দিকে। নেক্সট হলো সিস্টোলিক ওয়েভ, তারপরে সিস্টোলিক ওয়েভের পরে এখানে ডায়াস্টোলিক ওয়েভ, যেমন ভি, তারপর ডায়াস্টোল, ডায়াস্টোলের পরে আবার এ। তাহলে এই পালমারি বেনের ডুপ্লেক্সের ওয়েভটা আপনার দরকার হবে, কারণ পালমারি বেনের ইনফ্লোটা আমার ডায়াস্টোলিক ডিসফাংশনের ক্ষেত্রে খুব দরকার এখানে আমাদের পালমারি বেনের। তাহলে পালমারি বেনের প্রথমে এ, তারপর সিস্টোল, সিস্টোলে দেখবেন দুইটা কার্ভ, এই দুইটা কার্ভ পরে আমরা দেখাবো। তারপর আবার দেখেন ডায়াস্টোল, ভি এর পরে ডায়াস্টোল, ভি, তারপরে হচ্ছে কি আবার এ ওয়েভ। এগুলো আমরা যখন পালমারি বেনের ইনফ্লো প্যাটার্ন দেখাবো তখন আমরা বুঝতে পারবো। এই দেখেন পালমারি বেনের ইনফ্লো সেম ফিগার, যেমন এটা হলো এ, তারপর সিস্টোল, তারপর সিস্টোল মানে ই দিয়ে ইন্ডিকেট করে, ডায়াস্টোল ডি দিয়ে, তারপর আবার এ ওয়েভ। এখানে সিস্টোলের ভিতরে দুইটা ফেজ আছে, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে আই। সিস্টোলের সিস্টোলের ক্ষেত্রে দুইটা ফেজ, একটা হচ্ছে আর্লি সিস্টোল আর একটা হচ্ছে লেট সিস্টোল, এল পিবিএল, পিবিএল দিয়ে হচ্ছে লেট সিস্টোলিক ওয়েভ,
ইন্ডিকেট করে। তাহলে এটা হচ্ছে পিবিএ, মানে এটা হচ্ছে এটিএল কমপ্লায়েন্স ইন্ডিকেট করে, মানে এটিএল রিভার্সাল ওয়েভ। এটিএল হচ্ছে লেফট এটিএল রিভার্সাল ওয়েভ। পালমারি ভেইনে যদি আমি দেখি নিচের দিকে প্রথম যেটা পাবো এটা হচ্ছে আপনার পালমারি ভেনাস এটিএল রিভার্সাল ওয়েভ। এটা লেফট এটিএল কমপ্লায়েন্স কে ইন্ডিকেট করে, লেফট এটিএল কন্ট্রাক্টিলিটি ইন্ডিকেট করে। যত বেশি কন্ট্রাকশন ভালো হবে, যত বেশি কমপ্লায়েন্স ডেপনেস তত বেশি হবে। মানে এটা দিয়ে আমরা লেফট এটিএল মানে পালমারি ভেনাস এ ওয়েভটা ইন্ডিকেট করে, লেফট এটিএল রিভার্সাল ওয়েভ এ ওয়েভ। নেক্সট হলো সিস্টোল। ডিউরিং সিস্টোল দেখা যাচ্ছে পজিটিভ ডিফ্লেকশন আমরা পাই, পজিটিভটা ওয়েভ পাই। প্রথমে যেটা পাবো সেটা হলো ই ওয়েভ, তারপরটা হচ্ছে লেফট, মানে প্রথমটা হচ্ছে আর্লি সিস্টোলিক ওয়েভ, মানে লেফট ভেন্ট্রিকেল যে আর্লি যে সিস্টোলিক ফেজ থাকে সেই সিস্টোলিক ফেজে আমরা সিস্টোলিক ফেজে এই জিনিসটা আমরা পাবো। এটা ইন্ডিকেট করে হচ্ছে এটিএল রিল্যাক্সেশন ফেজ ইন্ডিকেট করে। কি দিয়ে হচ্ছে এটিএল রিল্যাক্সেশন ফেজ, ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন স্টেজে ওয়েভটা আমরা পাবো। মানে সেকেন্ড যেটা হচ্ছে পজিটিভ ডিফ্লেকশন, সেটা হচ্ছে ডায়াস্ট্রিক ওয়েভ। সেই ডায়াস্ট্রিক ওয়েভটা ইন্ডিকেট করে হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন ফাংশন ইন্ডিকেট করে। সিস্টোলিক ওয়েভ দিয়ে আমরা কি বুঝি? সিস্টোলিক ওয়েভ দিয়ে হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ইনজেকশন ফ্রিকশন হচ্ছে আমরা ভালোভাবে লেফট ভেন্ট্রিকুলার। নেক্সট হচ্ছে আপনার ডায়াস্ট্রিক ওয়েভ দিয়ে আমরা লেফট ভেন্ট্রিকুলার কমপ্লায়েন্স ইন্ডিকেট করে, লেফট ভেন্ট্রিকুলার প্রেশার ইন ডায়াস্ট্রল মানে অ্যান্ডায়াস্ট্রিক প্রেশার ইন্ডিকেট করে। তাহলে দেখা যাচ্ছে যে সিস্টোলিক ওয়েভটা পালমারি ভেনাস সিস্টোলিক ওয়েভটা অনেকটা রাইট ভেন্ট্রিকুলার ফাংশনকে ইন্ডিকেট করে, আর পালমারি ভেনাস ডায়াস্ট্রা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার কমপ্লায়েন্সকে ইন্ডিকেট করে, লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রিক ফাংশনকে বেশি ইন্ডিকেট করে ডি ওয়েভটা। এইজের সাথে সাথে লেফট থাকে ডায়াস্ট্রিক ডিসফাংশন পাওয়া যায়। এই জিনিসটাই বলা হচ্ছে আর কি, এইজ বাড়ার সাথে সাথে কিছু ডায়াস্ট্রিক ডিসফাংশন থাকে। নেক্সট হলো লেফট ভেন্ট্রিকুলার ইনফ্লো অ্যান্ড পালমারি ভেনাস ইনফ্লো। এই দুটো খুব ইম্পর্টেন্ট আমাদের ডায়াস্ট্রিক ফাংশন বোঝার জন্য। এখানে কিছু প্যারামিটার আছে যেটা সহজে বোঝার জন্য, যেমন হচ্ছে ই ওয়েভ ভেলোসিটি হবে। আমরা বুঝবো যে লেফট ভেন্ট্রিক্যাল প্রেশার ডিফারেন্স অনেক বেশি, মানে প্রেশার ডিফারেন্স যত বেশি হবে ততই আমাদের লেফট ভেন্ট্রিকুলার ফিলিংটা ভালো হবে। তাহলে ইউএভ এর ভেলোসিটি যত ভালো হবে ততই আমরা বুঝবো যে লেফট ভেন্ট্রিকেল এবং লেফট ভেন্ট্রিক্যাল প্রেশার ডিফারেন্সটা ভালো এবং ফিলিংসটা গুড, এটা ইন্ডিকেট করে। এবং ইউএভ এর ভেলোসিটি যত ভালো লেফট ভেন্ট্রিক্যাল এন্ড ডায়াস্ট্রিক প্রেশার তত কম হবে, মানে প্রেশারটা তত কম হবে। ডিটি হচ্ছে ডিসলেশন টাইম দিয়ে আমরা কি ইন্ডিকেট করি, মানে লেফট ভেন্ট্রিকুলার স্টিফনেস ইন্ডিকেট করে। ডিসলেশন টাইম যত বাড়বে স্টিফনেস তত বেশি ইন্ডিকেট করে। কোরিলেশন টু দ্য মিন লেফট ভেন্ট্রিকুলার প্রেশার এন্ড দ্য মিন পিসিডব্লিউ। এখানে আমরা দেখি ই আর এ ওয়েভের যদি রেশিও যদি হচ্ছে মোর দেন 1, রেশিও যদি থাকে মোর দেন 1 যদি থাকে, আমাদের এটা ইন্ডিকেট করে যে লেফট ভেন্ট্রিকুলার প্রেশার 10 মিলিমিটার মার্কারি, মানে নরমাল ইন্ডিকেট করে। যে একের যদি বেশি থাকে আমরা এটাকে নরমাল ধরে নিই। 1.2 যদি বেশি হয় ক্ষেত্রে আমরা পিসিডব্লিউ হচ্ছে 12 মিলিমিটার মার্কারি আমরা ইন্ডিকেট করি, পিসিডব্লিউ যে 12 মিলিমিটার মার্কারি। নেক্সট হচ্ছে যদি 2 এর বেশি হয় তাহলে 20, তাহলে ই এর রেশিও যদি 2 এর বেশি, যেমন স্টেজ 3 যেটা ডায়াস্ট্রিক ডিসফাংশন আমরা বুঝি, সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে তার পিসিডব্লিউ বা লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্ট্রিক প্রেশার কিন্তু তখন বেশি, অনেক বেশি ইন্ডিকেট, 20 বেশি। ডিসিলারেশন টাইম লেস দেন 120 মিলিসেকেন্ড, পিসিডব্লিউ মোর দেন 20 মিলিসেকেন্ড। ডিসিলেশন টাইম যত কমে যাচ্ছে ততই দেখা পিসিডব্লিউ তত বেশি হচ্ছে। পি ওয়েভের যদি ভেলোসিটি যদি আপনার বেশি হয়, এ ওয়েভের ভেলোসিটি মানে এ ওয়েভের হাইট লাস্টের দিকে দেখা যাবে যে যতই ডায়াস্ট্রিক ডিসফাংশন এ ওয়েভ চিকন এবং বড় হয়ে যাচ্ছে। তাহলে এ ওয়েভ যত বড় হইতে থাকবে ততই কিন্তু এন্ডাস্ট্রিক প্রেশার কিন্তু বেশি ইন্ডিকেট করে। যেমন এ ওয়েভ যদি মোর দেন 0.35 মিটার পার সেকেন্ড, আমরা তখন বুঝবো যে লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্ট্রিক প্রেশার 15 মিলিমিটার মার্কারির বেশি।
তাহলে এখানে আমরা কিন্তু তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যদি ইএ রেশিও নরমালি যেমন বালসালভে মেনু সবকিছু করার পরেও যদি মোর দেন 1 থাকে, সেই ক্ষেত্রে আমরা ধরে নেব যে প্রেশার হচ্ছে প্রেশার, অন্য কোনো সমস্যা নেই, তাহলে এলবিইডিপি 10 মিলিমিটার বারকারি কাছাকাছি এরকম আমরা ধরে নিব, মানে এটা হচ্ছে নর্মাল ধরতে হবে। নেক্সট যদি আমরা দেখি যে 2 এর উপরে যদি ইএ রেশিও হয়, 2 এর উপরে যদি হয় তাহলে কিন্তু এখানে বুঝতে হবে যে এখানে সামথিং রং। সেই ক্ষেত্রে হচ্ছে এটা ইন্ডিকেট করে যে লেফট ডিসফাংশন স্টেজ 3। তারপর ডিসিলেশন টাইম, আবার যখন আপনার বেশি ডিসফাংশন ডিসিলেশন টাইম একেবারে কমে যায়, সেই দেখা যায় হচ্ছে আপনার ডিসিলেশন টাইম হচ্ছে কি 120 মিলি সেকেন্ডে যদি কম হয়, সেই ক্ষেত্রে পিসিডব্লিউ 20 মিলিমিটার মার্কারই বেশি ইন্ডিকেট করে। এ ওয়েভের যদি ভেলোসিটি যদি 35 মিটার পার সেকেন্ড, সেই ক্ষেত্রে লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক প্রেশার মোর দেন 15 মিলিমিটার মার্কার ইন্ডিকেট। যেমন আমরা এই কিন্তু লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক প্রেশার মেজার করতে হলে অবশ্যই আমাদেরকে এলবি গ্রাফি করতে হবে, এলবিতে ফিকটেল নিতে হবে, ফিকটেল এলবিতে নিয়ে কাটলেবে দিয়ে মানে রাইট লেফট হার্ট ক্যাথেটারাইজেশনের মাধ্যমে কিন্তু আমাদেরকে লেফট ভেন্ট্রিকুলার এন্ডাস্টলিক প্রেশার দেখতে হয়। এন্ডাস্টলিক প্রেশার একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। যাদেরই এন্ডাস্টলিক প্রেশার বেশি থাকে তাদের মর্টালিটি অনেক বেশি, এরিথমি হওয়ার সম্ভাবনা বেশি, হার্ট ফেলিউরের সম্ভাবনা বেশি, এবং পেশেন্টের আর্লি ইন্টারভেনশন দরকার, এবং তাদের হচ্ছে প্রগনোসিস খুব খারাপ। সুতরাং আমি কিন্তু নন ইনভেসিভ ওয়েতে ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে আমি কিন্তু অ্যাসেস করতে পারতেছি যে লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক প্রেশার আমার কত। তাহলে লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক প্রেশার খুব ইম্পর্টেন্ট প্যারামিটার ফর দ্য ডায়াস্টলিক ডিসফাংশন, অ্যাসেসমেন্ট অফ দ্য ডায়াস্টলিক ডিসফাংশন। এবং যাদেরই এন্ড ডায়াস্টলিক প্রেশার বেশি হবে তাদের প্রগনোসিস খুব খারাপ। তাহলে এটা বোঝার জন্য আমাদের কিন্তু ইএ রেশিও খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতেছে। আরটা ডিটি, আরটা এ ওয়েভের আমাদের যেটা ভ্যালোসিটি 0.35 মিটার পার সেকেন্ডের বেশি হলে আমরা বুঝবো যে এন্ডাস্ট্রিক প্রেশার বেশি। নেক্সট হচ্ছে যে এলবিআর এ ওয়েভ অ্যান্ড পিভিআর এ ওয়েভের রিলেশনশিপ। যেমন এলবিআই তে আমরা একটা এ ওয়েভ পাই, যে ওয়েভটা, আর একটা হচ্ছে পিভিআই তে যদি আমরা করি, যেমন পালমোনারি ভেনাস ইনফ্লো তো একটা এ ওয়েভ পাই, নিচের দিকে আমরা একটা এ ওয়েভ পাচ্ছি। আর যদি আমরা ইনফ্লো যদি আমরা দেখি পালস ওয়েভের মাধ্যমে, দেখবেন উপরের দিকে একটা এ ওয়েভ পাওয়া যায়। তাহলে এখানে আসেন নর্মাল রিলেশনশিপটা কিরকম, যে সাধারণত নর্মালি লেফট ভেন্ট্রিকুলার এ ওয়েভের ডিউরেশনটা বেশি হবে, নর্মালি ভেনাস এ ওয়েভের ডিউরেশনের চেয়ে নর্মালি বেশি থাকে। স্বাভাবিক, লেফট ভেন্ট্রিকুলার এ ওয়েভ তো এই ওয়েভটাই তো যা রিফ্লেক্ট করতেছে পালমোনারি ভেন, সেটা লেফট ভেন্ট্রিকুলার, সুতরাং পালমোনারি ভেনে যেহেতু ডিউরেশনটা ওখানে কম থাকে, এটাই স্বাভাবিক। এখন ইনক্রিজ লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক প্রেশার, যদি লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক প্রেশার যদি বেড়ে যায়, তাহলে আমাদের কি অবস্থা হবে? এন্ডালিক প্রেশার এক্সিড দ্য লেফট এট্রিয়াল প্রেশার যদি হয়, মানে আর্লিয়ার যদি লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক এক্সিড দ্য লেফট এট্রিয়াল প্রেশার, তাহলে শর্টেন লেফট ভেন্ট্রিকুলার, মানে এ ওয়েভের যে ডিউরেশনটা হবে, এই ডিউরেশনটা হয়ে যাবে শর্ট। যদি শর্ট যদি হয় তাহলে ইএ রেশিওটা শর্ট হলে ইউ রেশিওটা খুব একটা বেশি চেঞ্জ হবে না। নেক্সট হলো পিভিআর এ ওয়েভ ইজ আনচেঞ্জ লঙ্গার। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মানে যদি এন্ডাস্ট্রিকটা এক্সিড দ্য লেফট এট্রিয়াল প্রেশার, লেফট ভেন্ট্রিকুলার এন্ডাস্ট্রিক প্রেশার যদি লেফট এট্রিয়াল প্রেশার যদি বেশি হয় আর্লি স্টেজে, সেই ক্ষেত্রে খুব একটা বেশি চেঞ্জ হয় না, তবে এই ওয়েভটা আমরা লঙ্গার পাবো, আমরা আনচেঞ্জ লঙ্গার পাবো। কিন্তু যখন লেফট এট্রিয়াল এ ওয়েভের প্রেশার, লেফট এট্রিয়াল এ ওয়েভ প্রেশারটা যদি পালমারি ভেনের এ ওয়েভের প্রেশার চেয়ে ছোট হয়ে যায়, মানে পালমারি ভেনেরটা অনেক বড় হয়ে গেছে, লেফট ভেন্ট্রিকুলার ইনফ্লোর এ ওয়েভটা যদি কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা ইন্ডিকেট করে যে আপনার লেফট ভেন্ট্রিকুলার ইডিপি যেমন 12 মিলিমিটার মার্কারের চেয়ে বেশি ইন্ডিকেট করে, 12 মিলিমিটার মার্কারের বেশি, মানে অ্যান্ডাস্ট্রিক প্রেশার বেড়ে যাচ্ছে ইন্ডিকেট। লেফট এট্রিয়াল ইনফ্লো মেজারমেন্ট টেকনিক আইবিআরটি। তাহলে প্রথমে হলো আইবিআরটি মেজার করার জন্য আমরা জানি 4 নাম্বার ভিউতে যাব আমরা। তারপরে এটা হচ্ছে রেকর্ড করবো অ্যাওর্টিক ভালভ ক্লোজার টাইম থেকে শুরু করে, তারপর লেফট ভেন্ট্রিকুলার ইনফ্লো শুরু হওয়া, মানে মাইট্রাল ভালভ ওপেনিং হওয়া পর্যন্ত যে টাইম, এই টাইমটা আমাকে রেকর্ড করতে হবে। এই টাইমটা যদি আমি রেকর্ড করলে আমি যে টাইমটা পাবো সেটা হচ্ছে from the left aortic valve closure time to the mid to the onset of the left ventricular inflow. Middle of the left ventricular inflow, ventricular inflow onset বা ওপেনিং পর্যন্ত এই টাইমটা আমরা বের করতে হবে।
সেটা সাধারণত ইসিজি গেটিং করে আমরা বের করি। তারপর হচ্ছে পিবিআই মেজারমেন্ট টেকনিক, যেটা হচ্ছে পালমারি ভেনাস সিম্পটম মেজার করার জন্য পালমারি ভেনাস এখানেও প্যারালাল হইতে হবে ফ্লোর, আর স্যাম্পল ভলিউম 2 to 4 মিলিমিটার ভিতরে হইতে হবে। পালমারি ভেনের যেটা ওপেনিং তার একটু ভিতরে থাকতে হবে। পালমারি ভেনের ভিতরে থাকতে হবে স্যাম্পল 2.4 মিলিমিটার থাকতে হবে। এবার হলো আমাদের ডায়াস্টলিক ডিসফাংশন। ডায়াস্টলিক ডিসফাংশনকে আমরা তিনটা ভাবে ভাগ করি, একটা হলো মাইল্ড ডায়াস্টলিক ডিসফাংশন, মডারেট আর সিভিয়ার। মাইল্ড ডায়াস্টলিক ডিসফাংশনের সাথে আবার আপনার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা মাইল্ড লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টলিক ডিসফাংশন উইথ নরমাল লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক প্রেসার, আর একটা হচ্ছে উইথ ইনক্রিজ লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক প্রেসার। কারণ মাইল্ড ডায়াস্টলিক ডিসফাংশনের সবসময় এন্ড ডায়াস্টলিক প্রেসার বাড়ে না, কখনো কখনো বাড়ে আর্লি স্টেজে, তারপরে হচ্ছে আপনার আর্লি স্টেজে বাড়ে না, লেট স্টেজে বাড়ে। এই জন্য মাইল্ড ডায়াস্টলিক ডিসফাংশন দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মাইল্ড ডায়াস্টলিক ডিসফাংশন উইথ নর্মাল লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক প্রেসার, আর একটা হচ্ছে মাইল্ড ডায়াস্টলিক ডিসফাংশন উইথ ইনক্রিজ লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক প্রেসার। এখন মাইল্ড ডায়াস্টলিক ডিসফাংশন আমরা কিভাবে বুঝবো? এটা তাহলে ইম্পেয়ার রিল্যাক্সেশন হবে। ইম্পেয়ার রিল্যাক্সেশন হবে, লেফট ভেন্ট্রিকুলার ফিলিং প্রেসার নর্মাল, ফিলিং প্রেসার নর্মাল থাকবে, নর্মাল হার্ট সাইজ, মাইল্ডের ক্ষেত্রে হার্ট সাইজ অত বেশি এনলার্জ করবে না, নর্মাল থাকবে, লেফট এট্রিয়াল সাইজ এন্ড ফাংশন নর্মাল থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে সাধারণত কার্ডিয়াক সিম্পটম থাকে না, সিম্পটমটা হয় এক্সারশন। দেখা যায় যখন সে হাঁটতে যায় বা কাজ করতে যায়, এক্সারশনাল ডিসনিয়া নিয়ে পেশেন্ট আসতে পারে। সুতরাং মাইল্ড ডায়াস্টলিক ডিসফাংশনের ক্ষেত্রে ক্লিনিক্যালি তেমন কিছু বোঝা যায় না। ম্যাক্সিমাম ফাংশনাল ক্যাপাসিটি রিডিউস, মানে ম্যাক্সিমাম ফাংশনাল ক্যাপাসিটি, যখন আমরা অনেক স্টিনিয়াস এক্সারসাইজ যাব তখন দেখা যায় ফাংশনাল ক্যাপাসিটি রিডিউস করে। এখানে ই এর রেশিও সাধারণত লেস দেন 1 হয়, ই এর রেশিও লেস দেন 1 হবে। তাহলে দেখা যাচ্ছে যে ইটা ছোট হয়ে যাচ্ছে, এটা একটু বড় থাকে। মানে ইটা ছোট মানে হচ্ছে ইম্পেয়ারমেন্ট অফ দ্য রিল্যাক্সেশন। লেফট ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন আমরা জানি, লেফট ভেন্ট্রিকুলার ফিলিং এর আর্লি ফেজ হলে ইউএফ ইন্ডিকেট করে। যদি ইম্পেয়ার ফিলিং হয় তাহলে ইউএফ এর ভেলোসিটি ছোট হয়ে যাবে, ইউএফটা বড় হয়ে যাবে। তাহলে ই এর রেশিওটা কি হয়ে যায়? লেস দেন 1 হয়ে যাবে। তারপর হচ্ছে মোর দেন 100 মিলি সেকেন্ড, এই ক্ষেত্রে আইসোলেশন রিল্যাক্সেশন টাইমটা বেড়ে যাচ্ছে, আর হচ্ছে ডিসিলেশন টাইমও বেড়ে যাচ্ছে। যেমন ইউএফটা হাইট ছোট হয়ে যায়, ইউএফটা পাশে বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে গেলে টাইমটা হচ্ছে বড় হয়ে যায়, এবং মোর দেন 200 মিলি সেকেন্ড। নেক্সট হচ্ছে নর্মাল পিবিআই প্যাটার্ন, পালমারি ভেনাস ইনফ্লো প্যাটার্নের নরমাল কোনো চেঞ্জ হবে না, কিন্তু লেফট এট্রিয়াল সাইজ ফাংশনে কোনো অ্যাবনর্মালিটিস নাই। সুতরাং এখানে আপনার ফিলিং প্রেশার ঠিক আছে, এই জন্য হচ্ছে কি পিবিআই নর্মাল থাকবে প্যাটার্ন। তাহলে দেখা যাচ্ছে যে মাইল্ড ডায়াস্টলিক ডিসকে আমরা এখানে শুধুমাত্র ইম্পেয়ারমেন্ট অফ দ্য রিল্যাক্সেশন আমরা পাচ্ছি, লেফট ভেন্ট্রিকুলার ফিল রিল্যাক্সেশন টাইম ইম্পেয়ার হচ্ছে। এই ইম্পেয়ারমেন্টের জন্য আমরা পাবো কি ই এর রেশিও হচ্ছে লেস দেন 1, হচ্ছে মোর দেন 100 মিলি সেকেন্ড, ডিটি হচ্ছে মোর দেন 200 মিলি সেকেন্ড আমরা পাবো। তাহলে আমরা শুধুমাত্র একটা, দুইটা, তিনটা পয়েন্ট আমরা পাচ্ছি। এই তিনটা পয়েন্ট হচ্ছে ডিউ টু দ্য ইম্পেয়ার রিল্যাক্সেশনের জন্য। আর বাকিগুলো যেমন লেফট ভেন্ট্রিকুলার ফিলিং প্রেশার নর্মাল থাকবে, নর্মাল হার্ট সাইজ থাকবে, এট্রিয়াল সাইজ এবং ফাংশন নর্মাল থাকবে। ইকো যদি আমরা করি তাহলে দেখবো যে এগুলি সব নর্মাল। ফিউ কার্ডিয়াক সিম্পটম উইথ এক্সারসাইজ, সিম্পটোমেটিক্যালি পেশেন্ট তেমন সিম্পটম থাকবে না। ভারী কাজ করতে গেলে তখন তার সিম্পটম পাওয়া যাবে। আর হচ্ছে আর পালমারি ভেনাস প্যাটার্ন কিন্তু এখানে নর্মাল থাকবে। তাহলে পালমারি ভেনাস প্যাটার্ন যেটা আমরা এতক্ষণ দেখলাম, সেই জিনিসটা হচ্ছে মডারেট টু ডায়াস্টলিক ডিসফাংশনের ক্ষেত্রে বেশি ইম্পেয়ারমেন্ট হবে। মাইল্ড ডায়াস্টলিক ডিসফাংশনে খুব বেশি ইম্পেয়ারমেন্ট থাকে না, তবে এলবিডিভি যদি বেশি থাকে উইথ মাইল্ড ডায়াস্টলিক, সেই ক্ষেত্রে আবার বেশি থাকতে অ্যাবনর্মাল থাকতে পারে। এখন আসেন মাইল্ড ডায়াস্টলিক ডিসফাংশন উইথ ফিলিংটা হাইট হচ্ছে, তাহলে ডিক্রিজ রেপিড ফিলিং। রেপিড ফিলিং ডিক্রিজের জন্য ইউএফ এর কিন্তু হাইট ছোট হয়ে যাচ্ছে, ইউএফ ছোট ছোট হাইট হওয়ার জন্য ই এর রেশিও হচ্ছে কি, তাহলে আমরা কি বললাম রিডিউস ইউএফ ইনক্রিজ ওয়েভ, এই ওয়েভটা বড় হয়ে গেল। আর নর্মাল লেফট এট্রিয়াল প্রেসার, নর্মাল প্রেসার নর্মাল, আর ই এর রেশিও হচ্ছে লেস দেন 1। প্রলং আইভিআরটি মানে হচ্ছে মোর দেন 100 মিলি সেকেন্ড, ডিটি মোর দেন 200 মিলি সেকেন্ড ডিসিলেশন টাইম। আর নর্মাল পালমারি ভেনাস
ইনফ্লো। যদি এলবি ইডিপি যদি নরমাল থাকে, নরমাল পালমোনারি ভেনাস ইনফ্লো আমরা পাবো। তাহলে এখানে দেখেন ছবিটা খুব সুন্দর দেওয়া আছে। দেখেন ইউ একটা হাইট ছোট হয়ে গেছে কিন্তু পাশে বড় হয়ে গেছে। পাশে যখন বড় হয়ে যায়, পাশে বড় হয়ে গেলে স্বাভাবিক আমি তো এখান থেকে এইখানে একটা পয়েন্ট দিব, আর এইভাবে আমরা একটা লাইন ড্র করে এর যে টাইমটা, এই টাইমটা হলো ডিসিলেশন টাইম। তাহলে ডিসিলেশন টাইমটা বেড়ে যাচ্ছে, ইট ইজ মোর দ্যান 200 মিলি সেকেন্ড। ডিসিলেশন টাইম বেড়ে গেল। আর হচ্ছে আপনার ই ওয়েভের হাইটটা কমে, ই ওয়েভের হাইট যদি কমে যায় আর এ ওয়েভের হাইট যদি বড় হয়, সেক্ষেত্রে আমরা ই এর রেশিও কি হবে, লেস দেন 1 আমরা পাবো। তাহলে আমরা পেলাম যে মাইল্ড ডায়াস্টলিক ডিসফাংশন উইথ নরমাল লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক প্রেসার যদি হয়, সেক্ষেত্রে আমরা কি পাইছি, সেখানে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো যে রিডিউস ইউ ওয়েভ আর ইনক্রিজ ইউ ওয়েভ, নরমাল লেফট এট্রিয়াল প্রেসার ই এর রেশিও হচ্ছে লেস দেন 1 পাবো, আর প্রলং হচ্ছে আইভিআরটি মোর মিলিসেকেন্ড, ডিসিলেশন টাইম পাবো আমি 200 মিলিসেকেন্ডের বেশি, আর নরমাল পালমোনারি ভেনাস ইনফ্লো প্যাটার্ন আমি কিন্তু নরমাল পাবো। আর এখানে খুবই সুন্দর যে আর্লি ফিলিং ফেজ, যেটাকে আমরা ইন্ডিকেট করতেছি ই ওয়েভ দিয়ে, তাই তো? আর্লি ফিলিং আর হলো ডায়াস্টেসিস মিলে ই ওয়েভ। তো লেট ফিলিং হচ্ছে আমাদের এই ওয়েভ, যেটা হচ্ছে লেফট এট্রিয়াল কন্ট্রাকশন দিয়ে, কারণ লেফট এট্রিয়াল ফাংশন খুবই ভালো, লেফট এট্রিয়াল কোনো সমস্যাই নেই, সুতরাং লেফট এট্রিয়ালটা তো খুব জোরালো হবে। আর হচ্ছে যেহেতু লেফট এট্রিয়াল ফিলিং ইম্পেয়ারমেন্ট আর মাইল্ড ডিসফাংশনের, সেই জন্য হচ্ছে ই ওয়েভটা দেখেন হাইট শুট হয়ে গেছে এবং পাশে বড় হয়ে গেছে। এবং যে লেফট এট্রিয়াল প্রেসার, এই হলুদ লাইনটা দিয়ে হচ্ছে লেফট এট্রিয়াল প্রেসার ইন্ডিকেট করছে। দেখেন লেফট এট্রিয়াল প্রেসার কিন্তু কার্ভ সব ঠিকই আছে, লেফট এট্রিয়াল প্রেসারের ওয়েভ। নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে এটা হলো লেফট ভেন্ট্রিকুলার প্রেসার ওয়েভ। আর হচ্ছে মাইট্রাল ভালভ ওপেনিং টাইম, মাইট্রাল ভালভ ক্লোজিং টাইম, ওপেনিং থেকে ক্লোজিং, এটি হচ্ছে ডায়াস্টলিক ফিলিং ফেজ, যেটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকুলার ইনফ্লো প্যাটার্ন, এই ফেজের ভিতরেই আমরা পাই, সেটা আর্লি ফিলিং, ডায়াস্টেসিস আর লেট ফিলিং ফেজ। আর এখানে হলো আইসোবিলিটি রিল্যাক্সেশন টাইম, যেটা অ্যাওর্টিক ভালভ ক্লোজার থেকে শুরু করে মাইট্রাল ভালভ ওপেনিং পর্যন্ত, এই টাইমটা হচ্ছে আইসোবিলিটি রিল্যাক্সেশন টাইম। আইসোবিলিটি রিল্যাক্সেশন যেহেতু লেফট ভেন্ট্রিকুলার রিল্যাক্স করতে পারে না, এই জন্য সময় বেশি নিচ্ছে রিল্যাক্সেশনের জন্য, এবং সেই ক্ষেত্রে আইসোবিলিটি রিল্যাক্সেশন টাইম 100 হয়ে যাচ্ছে, এখানে বেশি আমরা পাচ্ছি আইসোবিলিটি রিল্যাক্সেশন টাইম। দেখেন এখানে যে জিনিসটা বুঝাতে চাচ্ছে যে লেফট এট্রিয়াল ইফেক্ট অফ লেফট এট্রিয়াল প্রেসার অন আইবিআরটি। লেফট এট্রিয়াল প্রেসার যদি বাড়তে থাকে, লেফট এট্রিয়াল যেমন লেফট এট্রিয়াল প্রেসার, লেফট এট্রিয়াল প্রেসার যখন এই যে বাড়ে, যেমন এখানে কম, লেফট এট্রিয়াল প্রেসার 10, লেফট এট্রিয়াল প্রেসার এখানে হচ্ছে 15 এর উপরে, এখানে 20 এর উপরে। যতই লেফট এট্রিয়াল প্রেসার আপনার বেশি, তখনই দেখা যাচ্ছে কি আইসোমেট্রিক রিল্যাক্সেশন টাইমটা কিন্তু কমে যায়। যেমন এখানে আইসোমেট্রিক রিল্যাক্সেশন বেশি, এখানে একটু কমছে, এখানে বেশি কম, মানে লেফট এট্রিয়াল প্রেসার যত বাড়বে ততই আইসোপিলিমেট্রিক রিল্যাক্সেশন টাইম কমে যাচ্ছে। এ ওয়েভ, এ ওয়েভের ইম্পর্টেন্ট, এ ওয়েভের ডিউরেশন। এ ওয়েভ যত আপনার ডিসফাংশন বাড়বে, এ ওয়েভ তত চিকন হইতে থাকে, এ ওয়েভটা তত আপনার এ ওয়েভটা তত চিকন হবে এবং ছোট হয়ে যায় এই ওয়েভ, কারণ এটিএল কন্ট্রাক্টাইল তখন অনেক কমে যায়। সিভিয়ার ডিসফাংশন এ ওয়েভ, এ ওয়েভ কি হচ্ছে, এ ওয়েভ দেখেন হচ্ছে 19 মিলি সেকেন্ড, 90 মিলি সেকেন্ড, এ ওয়েভের ডিউরেশন অনেক কমে গেছে। আর হচ্ছে যখনই আমাদের নর্মালে এ ওয়েভের ডিউরেশন ডিসফাংশন কম, আর হচ্ছে আপনার সিভিয়ার ডিসফাংশনের ক্ষেত্রে সাধারণত এ ওয়েভের ডিউরেশনটা, সিভিয়ার ডিসফাংশনে এ ওয়েভের ডিউরেশন কমে যায় এবং এই ওয়েভটা ন্যারো, ছোট হয়ে যায়, স্মল হয়ে যায় এই ওয়েভ। হ্যাঁ, এটা হচ্ছে যে মাইল্ড ডায়াস্ট্রিক ডিসফাংশন উইথ ইনক্রিজ লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্ট্রিক প্রেসার। মাইল্ড ডিসফাংশন আমরা জানি যে ই ওয়েভের হাইটটা ছোট হবে, এই ওয়েভটা একটু বড় থাকবে, মানে ই এর রেশিও হচ্ছে লেস দেন 1 থাকবে। এখন যদি লেফট এট্রিয়াল প্রেসার বেড়ে যায়, লেফট এট্রিয়াল প্রেসার বাড়লে আমরা
পাইলাম যে যত লেফট এটিএল প্রেশার বাড়ে তত আমাদের আইবিআরটি কিন্তু ন্যারো হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে লেফট এটিএল প্রেশার বাড়ার সাথে সাথে আইবিআরটি ন্যারো। আমি ওখানে কিন্তু ছবি আমি দেখাইছি, যেমন হ্যাঁ, লেফট এটিএল প্রেশার বাড়ার সাথে সাথে আমাদের এই আইসোমেট্রিক রিল্যাক্সেশন টাইমটা ন্যারো হয়ে গেছে। তাহলে লেফট এটিএল প্রেশার ডিসফাংশন আছে, বাট লেফট এটিএল বাড়ে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বেড়ে গেছে। আর গ্যাস্ট্রিক এন্ড ডায়াস্ট্রিক প্রেশার বাড়া মানে তার সাথে সাথে লেফট এটিএল প্রেশার বাড়বে। তাহলে লেফট এটিএল প্রেশার যদি বাড়ে তাহলে দেখা যাচ্ছে যে আইবিআরটিটা নরমাল, নিয়ার নরমালে চলে যাচ্ছে। এখানে আসেন মাইল্ড ডায়াস্ট্রিক ডিসফাংশন উইথ ইনক্রিজ লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্ট্রিক প্রেশার যদি আমরা কি পাচ্ছি, সেখানে ইম্পেয়ার রিল্যাক্সেশন তো ইম্পেয়ার থাকবেই, যার জন্য হলো ডায়াস্ট্রিক ডিসফাংশন। ইনক্রিজ লেফট ভেন্ট্রিকুলার স্টিফনেস অর ডিক্রিজ লেফট ভেন্ট্রিকুলার কমপ্লায়েন্স। দেখবি স্টিফনেস যত বাড়বে কমপ্লায়েন্স তত কমতে থাকবে। আমি আগে একটা স্টার্ট দিয়ে আমি দেখাইছি যে লেফট কমপ্লায়েন্স কমতেছে আর স্টিফনেস বাড়তেছে। এমন ইনক্রিজ লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্ট্রিক প্রেশার, এই ক্ষেত্রে এন্ড ডায়াস্ট্রিক প্রেশার বেড়ে যাবে, পিসিডব্লিউ নরমাল থাকতে পারে, ইএ রেশিও হচ্ছে আপনার লেস দেন 1, আর লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্ট্রিক প্রেশার থাকবে more than 15 millimeter mercury, more than 20 হলে তো আমরা হচ্ছে ভেন্ট্রিকুলার ইনফ্লো এই ওয়েভ ডিউরেশনের চেয়ে এই ওয়েভের ডিউরেশন বেড়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যদি লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্ট্রিক প্রেশার বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে পালমোনারি ভেনাস ইনফ্লোর এ ওয়েভের ভেলোসিটি এবং ডিউরেশনটা মেজার করা। এ ওয়েভের ডিউরেশনটা সেই ক্ষেত্রে হবে মোর দেন 0.35 মিটার পার সেকেন্ড, আর ডিউরেশন হবে মোর দেন 20 মিলি সেকেন্ডের বেশি যদি হয়, সেই ক্ষেত্রে আমরা ধরে নিব যে মাইল্ড ডিসফাংশনের সাথে ডায়াস্ট্রিক প্রেশারটা বেশি আছে। আর আইবিআরটি নরমাল হবে। আমরা দেখাইছি আমি আগের চার্টে যে যতই হচ্ছে এলএ প্রেশার যত বাড়তে থাকে বা এলবিইডিপি যত বাড়তে থাকে, আইবিআরটি নরমালের দিকে চলে যাচ্ছে। তারপরে আসে এলএসআইস নরমাল থাকতে পারে অথবা মাইল্ডলি ইনক্রিজ, যেহেতু অল্প প্রেশার বাড়ছে ইনক্রিজ থাকতে পারে। তারপর হচ্ছে অথবা নরমাল থাকবে, নো সিমটম অ্যাট রেস্ট, নো সিমটম, কিন্তু দেখা যাচ্ছে যে রোগী এক্সারশনাল ডিসনিয়া থাকে, ডিসনিয়া অন এক্সারশন, ডিওই। মানে পেশেন্টের এক্সারশনে ডিসনিয়া হয়, এমনি রেস্টে ডিসনিয়া নাও থাকতে পারে, যেটা মাইল্ড ডিসফাংশন। নরমাল এলভি সিস্টোলিক ফাংশন। ইকোকার্ডিওগ্রাফিতে আমরা এলভি ফাংশন যদি নরমাল এলভিডিপির ক্ষেত্রে আমরা পাইনি। এখানে অ্যাবনরমালিটি কি পাবো, যে পালমোনারি ভেনাস ইনফ্লো প্যাটার্নের যে এ ওয়েভ ভেলোসিটি হবে মোর দেন 0.35 মিটার পার সেকেন্ড, ডিউরেশন হচ্ছে মোর দেন 20 মিটার পার সেকেন্ড, এই অ্যাবনরমালিটিটা আমরা পাবো। আর হচ্ছে আইবিআরটি হচ্ছে প্রেশার বাড়তে থাকলে আইবিআরটি নরমাল আমরা পাবো। আর হচ্ছে অনেক সময় স্ট্রাকচারাল অ্যাবনরমালিটিস উইথ এলএসআইস মেবি এনলার্জ হইতেও পারে, না হইতে পারে। আর স্টিফনেস আমরা বাড়বে, তাহলে আর কি থাকবে, আর হচ্ছে সিস্টোলিক ফাংশন নরমাল থাকবে, যেটা আগেও নরমাল ছিল, আর নো সিমটম অ্যাট রেস্ট, কিন্তু এক্সারশনাল ডিসনিয়া আমাদের থাকবে।
আর যদি এলবিডিপি যদি নর্মাল থাকতো সেক্ষেত্রে বেশি হার্ড ওয়ার্কের ক্ষেত্রে ডিসনি হবে, মানে আর হচ্ছে এখানে কিন্তু স্বাভাবিক কাজ করতে গেলেই কিন্তু ডিসনি শুরু হয়ে যাবে এলবিডিপি যখন বেশি থাকে। নেক্সট আচ্ছা আমাদের ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ই এর রেশিও দেখেন এখানে প্রেসার ডিফারেন্সটা বেশি থাকবে। প্রেসার ডিফারেন্স হলো ইনফ্লো প্যাটার্নের প্রেসার ডিফারেন্স মানে কি? এই প্রেসার ডিফারেন্স হলো এটিয়া এবং ভেন্টিকুলার ভিতরে যে প্রেসার ডিফারেন্স ডিপি বাই ডিটি, এই প্রেসার ডিফারেন্সটা কিন্তু আমাদের বেশি থাকবে। বেশি থাকে মাইল্ড ডায়াস্ট্রিক ডিসফাংশন স্বাভাবিক বেশি থাকে একটু। তারপরে ডিক্রিজ ইউএফ, ইউএফের হাইটটা একটু ডিক্রিজ হবে। ইনক্রিজ এওয়েভ, এওয়েভের হাইটটা বেশি হবে। তারপর ডিক্রিজ ডিউরেশন, এই ওয়েভের ডিউরেশনটা কমে যাবে, মানে এই ওয়েভটা ন্যারো হয়ে যাচ্ছে, এই ওয়েভটা ন্যারো হবে। তারপর হচ্ছে ডিক্রিজ এলবি, ইনক্রিজ এলবিইডিপি এন্ড এলএ প্রেসার। ইনক্রিজ এলবিইডিপি এলএ প্রেসার আমরা বুঝবো কিভাবে? আমরা বুঝবো যে পালমারি ভেনাস ইনফ্লো প্যাটার্নের মাধ্যমে আমরা বুঝবো, যেখানে এই ওয়েভের ভেলোসিটি আমরা বলছি 0.035 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে আমাদের বেড়ে যাবে হচ্ছে ডিউরেশন 20 মিলি সেকেন্ডের বেশি হয়ে যাবে এই ওয়েভের ডিউরেশন। আরটি এন্ড ডিটি নরমাল থাকবে, আইবিআরটি এন্ড ডিটি নরমাল থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের মাইল্ড ডায়াস্ট্রিক ডিসফাংশন উইথ লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন এন্ড ডায়াস্ট্রিক প্রেসার। আগেরটাতে যখন প্রেসারটা কম থাকে তখন কিন্তু স্টিফনেস ঠিক থাকে, যদি স্টিফনেস ঠিক থাকে কমপ্লায়েন্স ঠিক থাকে তাহলে কি হয়? আইবিআরটিটা বেশি হবে। কিন্তু এখানে যেখানে স্টিফনেস কমে গেছে এবং কমপ্লায়েন্স কম, সুতরাং আইবিআরটি কমে যাচ্ছে, তাহলে আইবিআরটি এখানে কম পাবো আমরা। আরেকটা জিনিস হচ্ছে কম বা নর্মাল, আরেকটা হচ্ছে তখন ফিলিং, যেটা রেপিড ফিলিংটা কিন্তু কমে যাচ্ছে স্টিফনেসের কারণে, সুতরাং ইউএফটা আমাদের হাইট ছোট পাবো। নেক্সট বালসেলভ ম্যানুভার ইফেক্ট, এটা হচ্ছে স্টেজ 2 এর ক্ষেত্রে, স্টেজ 2 ডায়াস্ট্রিক ডিসফাংশনের ক্ষেত্রে সিডো নরমালাইজেশন থাকে। সিডো নরমালাইজেশনকে আমরা আনমার্কস করার জন্য তখন আমরা কি করি, যে আমরা বালসেলভ ম্যানুভার করি আনমার্কস করার জন্য। এখন বালসেলভ ম্যানুভার ইফেক্টটা কি হয়? যে বালসেলভ রিডিউস দ্য ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন এন্ড, তাহলে দেখা যাচ্ছে যে ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশনটা কমে ফেলতেছে বালসেলভ। বালসেলভ যদি ম্যানুভার করি আমরা তাহলে ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশনটা কমে যায়, তাহলে দেখা যাচ্ছে আর্লি ডায়াস্ট্রিক ডিসফাংশন হবে। যদি বালসেলভ ম্যানুভারের সময় আর্লি ডায়াস্ট্রিক ডিসফাংশন আমি পাবো, দেখা যাচ্ছে যে নরমাল আমি পাচ্ছে ইয়ে রেশিও। তাহলে দেখা যাচ্ছে যদি বালসেলভ করি তাহলে যেহেতু ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন কমে যাচ্ছে, তাহলে আমি ডায়াস্ট্রিক ডিসফাংশন পাবো। তাহলে ইএ রেশিও মোর দেন 1 ইন নরমাল এন্ড আফটার বালসেলভা ইন নরমাল পেশেন্ট। তাহলে নরমাল পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইএ রেশিও মোর দেন 1 থাকবে, মোর দেন 1 নরমালিও থাকবে, বালসেলভা করলেও একই রকম থাকবে, মোর দেন 1ই থাকবে। নেক্সট হলো ইএ রেশিও, এটা হচ্ছে নরমাল পার্সনের ক্ষেত্রে। ইএ রেশিও মোর দেন 1 ইন অ্যাবনর্মাল, যেমন ডায়াস্ট্রিক ডিসফাংশন আছে সেই ক্ষেত্রে ইএ রেশিও মোর দেন 1 থাকার কথা। এন্ড ইএ রেশিও লেস দেন 1 আফটার বালসেলভা, তাহলে ইএ রেশিও নরমালি তো ইএ রেশিও মোর দেন 1 থাকে, কিন্তু পেশেন্টের রিল্যাক্সেশন অ্যাবনরমালিটি থাকা সত্ত্বেও মোর দেন 1 আছে। এখন আমি যদি বালসেলভা ম্যানুভার করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইএ রেশিও লেস দেন 1 হয়ে গেল। কারণ কি? তার যে রিল্যাক্সেশন অ্যাবনরমালিটি তার সাথে বালসেলভা আরো রিল্যাক্সেশন অ্যাবনরমালিটি যোগ করছে, ডাবল রিল্যাক্সেশন অ্যাবনরমালিটির কারণে সেটা আরো কমে যাচ্ছে, লেস দেন 1। Fall in A wave is more in normal patient with Valsalva than in abnormal patient with Valsalva. A wave যেটা ছোট হয়ে যায় Valsalva ম্যানুভারের ক্ষেত্রে, নরমাল পেশেন্টের ক্ষেত্রে সেটা নরমাল প্রেশার দেন ইন Valsalva, দেন ইন abnormal pressure. Abnormal pressure যার চেস্ট ডিসফাংশন তারটা অত বেশি ফল করবে না, কিন্তু Valsalva নরমাল প্রেশার অনেক বেশি ফল করে A wave। তাহলে এখানে বালসেলভ ম্যানুভারের মাধ্যমে আমরা যে যখন দেখবো ইএ রেশিও মোর দেন 1 থাকে, যদি ডায়াস্ট্রিক ডিসফাংশন থাকে বালসেলভ ম্যানুভার করলে লেস দেন 1 হয়ে যাবে, কিন্তু নরমাল পার্সনের ক্ষেত্রে ইএ রেশিও একই থাকে। এখন আসুন মডারেট
ডায়াস্টলিক ডিসফাংশন উইথ ইনক্রিজ এলবিডিপি। মডারেট ডায়াস্টলিক ডিসফাংশন যদি থাকে, সাধারণত মডারেট ডিসফাংশন মানিয়ে হলো এখানে এলবিডিপি বেশি হবে। তাহলে মডারেট ডায়াস্টলিক ডিসফাংশন যদি থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো? আমরা বলছি যে সিটো নরমালাইজেশন থাকে মডারেটের ক্ষেত্রে। সিটো নরমালাইজেশন মানে কি ইএ রেশিও হচ্ছে মোর দেন 1, কিন্তু যখন ম্যানুভার করবো তখন ইএ রেশিও লেস দেন 1 হয়ে যায়। তাহলে হচ্ছে সিটো নরমালাইজেশন, যাকে আনমাস্ক করতে হবে the Valsalva maneuver. Paradoxically has a pattern of the impaired relaxation after treatment. দেখা যাচ্ছে যে ট্রিটমেন্ট করার পর যে বালসালভা একটা রোগী দেখুন সিটো নরমালাইজেশন আছে কিন্তু হার্ট ফেলিউর ফিচার আছে, আমরা তাকে হার্ট ফেলিউর চিকিৎসা করলাম, তারপরে দেখা যাচ্ছে একটু ভালো হলে তখন দেখা যাচ্ছে স্টেজ 1 ডায়াস্টলিক ডিসফাংশন আপনি পাচ্ছেন। প্যারাডক্সিক্যালি তারপর ইম্পেয়ার রিল্যাক্সেশন, ইনক্রিজ এলবি স্টিফনেস। তাহলে এখানে সব কিছুই পাবেন, রিল্যাক্সেশন ইম্পেয়ারমেন্ট, স্টিফনেস আপনার বেশি, তার কম্পেনসেটরি এলিভেটেড। তাহলে যদি স্টিফনেস বেড়ে যায়, এলিভেটেড লেফট এট্রিয়াল প্রেসার বাড়তে থাকে, তাহলে হচ্ছে পালমোনারি ভেনাস ইনফ্লো প্যাটার্নে অ্যাবনরমালিটিস আমরা এখানে অবভিয়াসলি পাবো। যে অ্যাবনরমালিটির সাথে পালমোনারি ভেনাস ইনফ্লো প্যাটার্নে অ্যাবনরমালিটিস থাকবেই। তাহলে দেখে ইএ রেশিও মোর দেন 1 তো থাকবে, আমরা জানি সিটো নরমালাইজেশন, যেটা বালসালভা ম্যানুভার করে লেস দেন 1 বানাইতে হবে। আর ডিটি এন্ড আইবিআরটি ডিক্রিজ টু দ্য লোয়ার নরমাল রেঞ্জ। ডিক্রিজ কেন হবে? আমরা আগে দেখাইছি, যতই বাড়তে থাকে ততই আমাদের আইবিআরটি আর ডিটিপি বাড়তে থাকে। লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট, ইকোতে আমরা লেফট এট্রিয়ামটা বড় পাবো, হাইপোকাইনেসিস পাবো, লেফট এট্রিয়াল ওয়ালের মোশন মুভমেন্ট কমে যাবে, এনলার্জ পাবো। অ্যাবনরমাল পিভি আমি এখানে বলছি যে যখনই লেফট হ্যান্ড ডায়াস্টলিক প্রেসার বাড়া শুরু হয়, এলএ প্রেসার বাড়তে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে পালমোনারি ভেনাস ইনফ্লো প্যাটার্ন আমরা অ্যাবনরমালিটিস পাবো। অ্যাবনরমালিটিস ইন্ডিকেট করে এ ওয়েভের ভেলোসিটি দিয়ে, এ ওয়েভের ডিউরেশন দিয়ে। এ ওয়েভের ভেলোসিটি আমরা জানি যে 0.35 মিটার পার সেকেন্ডে যদি বেশি হয় তাহলে অ্যাবনরমাল ধরি আমরা, আর ডিউরেশন 20 মিলি সেকেন্ডের বেশি আমাদের পাবো আমরা। তাহলে এর যদি বেশি পাই তাহলে ডিউরেশন বেশি হবে এভাবে। নেক্সট বালসালভা ম্যানুভার দিয়ে আনমাস্ক করতে হবে, সেটা তো আমি আগেই বললাম। নেক্সট হলো আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখেন মডারেট ডায়াস্টলিক ডিসফাংশনে কি ঘটনা ঘটতেছে। মডারেট ডায়াস্টলিক ডিসফাংশনে কিন্তু স্টিফনেস বেশি হবে, স্টিফনেস বেশি হবে, রিল্যাক্সেশন অ্যাবনরমালিটিস, আইবিআরটি রিল্যাক্সেশন ইনক্রিজ রেপিড ফিলিং। রিল্যাক্সেশন টাইম কমে যাওয়ার জন্য রেপিড ফিলিংটা ইনক্রিজ হয়, রেপিড ফিলিং ইনক্রিজ হবে। রেপিড ফিলিং ইনক্রিজ হওয়ার জন্য ইনক্রিজ ইউএফ পাওয়া যাচ্ছে এখানে, মানে যে কোনো এখানে ডায়াস্টলিক আইসোমেট্রিক রিল্যাক্সেশন টাইম কম, এখানে টাইম বেশি পাচ্ছে। হয় বেশি হওয়ার জন্য ইউএফটা বড় হচ্ছে। আবার এখানে আছে লেফট এট্রিয়াল হাইটটা হয়, ইউএফটা বড় হইতে থাকে। আলটিমেটলি ইএ রেশিওটা কি হয়? ইনক্রিজ ইএ রেশিও। ইএ রেশিও কিন্তু ইনক্রিজ থাকে, ইএ রেশিও ইনক্রিজ হয়, ইনক্রিজ ই ডিক্রিজ এ ওয়েভ, আর ইএ রেশিও ইনক্রিজ। আর এটাকে আমরা বালসালভা ম্যানুভার করলে আমরা লেস দেন 1 পাবো। আইবিআরটি আর ডিটি হচ্ছে নরমাল থাকবে, আইবিআরটি এবং ডিটি ডিসেলারেশন টাইম নরমাল থাকবে। এটা হচ্ছে আমাদের মডারেট ডায়াস্টলিক ডিসফাংশনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। নেক্সট সিভিয়ার ডায়াস্টলিক ডিসফাংশন উইথ হাই এলবিডিপি। ওখানে এলবিডিপি বাড়ছে কিন্তু হাই মানে হচ্ছে 20 মিলিমিটার মার্কের বেশি আমরা ধরে নেই, যে 15 থেকে 20 বা 20-এর উপরে চলে যাচ্ছে। তাহলে এখানে রেস্ট্রিকটিভ ফিলিং প্যাটার্ন, মানে ঠিক মতো ফিলিং হবে না, রেস্ট্রিকটিভ ফিলিং প্যাটার্ন। ইনক্রিজ এলবি সাইজ, তার এখন লেফট ভেন্ট্রিকেল অ্যান্ড ডায়াস্টলিক প্রেসার যদি বেড়ে যায়, ভলিউম বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু লেফট ভেন্ট্রিকেলের সাইজটা বড় হতে থাকবে, মাসও বাড়তে থাকবে, মাস বাড়বে, সাইজ বাড়তে থাকবে। তারপর লেফট এট্রিয়ামের সাইজ আমরা বেশি হবো, যেমন ডাইলেটেড লেফট এট্রিয়াম হাইপোকন্ট্রাক্টাইল, মানে হাইপোকাইনেটিক লেফট এট্রিয়াম ঠিক মতো কন্ট্রাকশন হচ্ছে না, তাই থাকে এর সাথে। হাই লেফট এট্রিয়াল প্রেসার, লেফট ভেন্ট্রিকেল রিল্যাক্সেশন পুয়ার রিল্যাক্সেশন। তারপর তাহলে বেশি পুয়ার যদি হয় তাহলে ইউএফ একেবারে ছোট হয়ে যাবে, পুয়ার ভালো মতো রিল্যাক্সেশন হয় না। এলবি স্টিফনেস, মার্কলি ইনক্রিজ স্টিফনেস, স্টিফ অনেক বেড়ে যাবে, লেফট ভেন্ট্রিকেল স্টিফ হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে ডাইলেটেশন অফ দ্য এলবি হাইপোকন্ট্রাক্টাইল এবং হাই লেফট এট্রিয়াল প্রেসার। ইএ রেশিও হচ্ছে মোর দেন 1, এখানে অনেক বড় লার্জ ইউএফ অনেক বড় হবে, স্মল ইউএফ একেবারে ছোট, লেফট এট্রিয়াম কোনো কন্ট্যাক্টই করে না, লেফট এট্রিয়াল একেবারে দুর্বল হয়ে যাচ্ছে, যার জন্য ইউএফটা খুবই ছোট।
আর এখানে ওয়াল স্টিফনেস অনেক বেড়ে যাওয়ার কারণে যার কারণে ইউএফটা অনেক বড় পাওয়া যাচ্ছে। নেক্সট হলো ডিটি। ডিটি হচ্ছে 120 থেকে 150 মিলিমিটার মার্কারি থাকে, ডিসিলেশন টাইম 120 টু 150 মিলিসেকেন্ড ডিসিলেশন টাইম। আর হচ্ছে পিসিডাব্লিউ 115 থেকে 20 মিলিমিটার মার্কারি হচ্ছে পিসিডাব্লিউ থাকে এখানে। আর হচ্ছে আপনার সিমটম অ্যাট রেস্টে সিমটম থাকে। ডিজেবল সিমটম উইথ এক্সারশন, মানে সে কোনো কাজকর্ম করতে পারবে না, সে হলে অ্যানওয়াইজ ফাংশনের ক্লাস 4 চলে যাবে, একেবারে রেস্টেও তার কি শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে রেস্টে শ্বাসকষ্ট হয়। আইবিআরটি মার্কলি শর্টেন, কারণ আমরা যত বেশি লেফট এট্রিয়াল প্রেশার বাড়বে ততই হচ্ছে আইবিআরটি শর্ট হইতে থাকে, তাহলে আইবিআরটি শর্ট হয়ে যাবে। তারপর হচ্ছে পিবিআই তে মার্ক অ্যাবনরমালিটিস পিবিআই দিতে পারবো। আমরা জানি পালমোনারি ভেনাস সিনকো প্যাটার্ন, যত লেফট এট্রিয়াল প্রেশার বাড়বে ততই হচ্ছে কি এখানে ইবনরমালিটিস পাবো, তাহলে এখানে অ্যাবনরমালিটিস বেশি পাবেন। তাহলে আমরা দেখি কি পাওয়া যাচ্ছে এখানে। সিভিয়ার ডায়াস্টোলিক ডিসফাংশনের ক্ষেত্রে স্টিফনেস ভেরি ডাবল মার্কিং, স্টিফনেস বেশি, স্টিফনেস যত বেশি লেফট এট্রিয়াল প্রেশার তত বেশি, লেফট এট্রিয়াল প্রেশার যত, ওখানে লেফট এট্রিয়াল প্রেশার অনেক বেশি, এখানে প্রেশার কম, তাহলে এখানে রেপিড ফিলিং, আর্লি রেপিড ফিলিং হবে, মানে এখানে প্রেশার ডিফারেন্সটা বেশি, ইনক্রিজ ডিপি বাই ডিটিটা বেশি, যার জন্য হচ্ছে ইনক্রিজ ইউএফ, তাহলে ইউএফটা ইনক্রিজ হবে, তাহলে ইউএফ ইনক্রিজ। আর গেছে এটিএল কন্ট্রাকশন নাই, এটিএল পুয়ার, এটিএল প্রেশার বেশি, যার জন্য লেফট এটিএল কন্ট্রাকশন খুব কম, তার জন্য হচ্ছে কি ডিক্রিজ ইউএফ, ব্যাকেট ছোট হয়ে যাবে, খুবই ছোট দেখা যায়। এবং ইয়ে রেশিওটা সাধারণত সিভিয়ার ডায়াস্টোলিক ডিসফাংশন মোর দেন 2 হয়, 1 লেখা 2 হয়, 2 এর বেশি হবে, 2 এর বেশি হয়ে যায় আপনার ইয়ে রেশিও। ডিসিলেশন টাইম হচ্ছে 120 থেকে 150 মিলিসেকেন্ড থাকবে। শর্ট আর একেবারে শর্ট হয়ে যাবে আপনার আইসোমেন্ট রিল্যাক্সেশন টাইম, যেহেতু বেশি স্টিফনেস, যত বেশি স্টিফ তত বেশি এলে প্রেশার তত বেশি শর্ট হচ্ছে আইবিআরটি, আইবিআরটি একেবারে শর্ট হয়ে যাবে। এবং এতে ইনক্রিজ এলে প্রেশার এবং লেফট ভেন্ট্রিকুলার অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার অনেক বেড়ে যাবে, তাহলে প্রেশার বেশি থাকবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের, আমরা সিভিয়ার ডায়াস্টোলিক ডিসফাংশন বোঝার জন্য তাহলে আমাদের ইকোকার্ডিওগ্রাফি খুব ভালো হেল্প করে। নেক্সট সেশনে আমরা যদি একটু সামারাইজ করি, যেগুলো এতক্ষণ যে পড়াইলাম এগুলোর একটু যদি কনক্লুশন আনতে যাই, আমরা কি পাচ্ছি দেখেন, যে প্যারামিটার গুলোর ভিতরে দেখেন যে লেফট এট্রিয়াল সাইজ, এলবি মাস, কমপ্লায়েন্স, আইবিআরটি, মানে এই জিনিসগুলোর ভিতরে দেখেন এলবি সাইজ মাইল্ডের ক্ষেত্রে আমরা বলছি এলবি সাইজ নর্মাল, মডারেটর নর্মাল বলছি, সিভিয়ারের ক্ষেত্রে কিন্তু এলবি সাইজ বেড়ে যেতে পারে, কিন্তু ওরা নর্মাল লাগছে, আমরা জানি সিভিয়ারের ক্ষেত্রে এলবি সাইজ বেড়ে যায়, কখনো কখনো বেড়ে যেতে পারে, বেড়ে না গিয়েও হইতে পারে, তারপরে এলবি মাসও বেড়ে যেতে পারে, এলবি সাইজ মাস বেড়ে যেতে পারে লাস্ট স্টেজে যে। আর কমপ্লায়েন্স হলো মাইল্ড নরমাল, মডারেট থেকে বাড়া শুরু হয়, মডারেটে কমপ্লায়েন্স এন্ড স্টিফনেস 1+, কিন্তু সিভিয়ারের ক্ষেত্রে 2+, বেশি হয়ে যাচ্ছে, বেশি কমপ্লায়েন্স কমে যাচ্ছে, আবার স্টিফনেস বেশি বেড়ে যাচ্ছে। আইবিআরটি আমরা জানি এটা মাইল্ডের ক্ষেত্রে ইনক্রিজ করে আইসোমেন্ট রিল্যাক্সেশন টাইম, মডারেট ক্ষেত্রে নরমাল, যত যত বাড়তে থাকে ততই আমাদের কি হবে আইবিআরটি তত কি কমতে থাকবে। এখন সিভিয়ারের ক্ষেত্রে একেবারে কমে যাবে আইবিআরটি। নেক্সট হলো এলবিডিপি। এখন এলবিডিপি যদি নর্মাল থাকে, সাধারণত কোথায় মাইল্ড ডিসফাংশন নর্মাল থাকে, মাইল্ড আবার আমরা আরেকটা ক্লাসিফিকেশন পাইছি যে সিম্পটম কম, সেই ক্ষেত্রে এলবিডিপি সামান্য বাড়তে পারে। নেক্সট হচ্ছে যে মডারেট ক্ষেত্রে এলবিডিপি বাড়বে, সিভিয়ার ক্ষেত্রে অবশ্যই বাড়বে। এলিভেশন নর্মাল, এলিভেশন হচ্ছে মডারেটর নর্মাল থাকবে তোর বেড়ে যায়, এখানেও বাড়বে, সিভিয়ার ক্ষেত্রে এলিভেশন বাড়বে। তারপরে পালমোনারি ভেনাস সিস্টোলিক নর্মাল, নর্মাল ডিক্রিজ, ডায়াস্টোলিক হচ্ছে নর্মাল, নর্মাল ইনক্রিজ, ডায়াস্টোলিক ফাংশন ইনক্রিজ, ডায়াস্টোলিক ডিসফাংশন ইনক্রিজ। তারপর পিভি টু পালমোনারি ভেন টু এট্রিয়াল ডিফারেন্স হচ্ছে এখানে নর্মাল, এখানে বেড়ে যাবে, এখানে বেড়ে যাবে। নেক্সট হচ্ছে ইওয়েভ। ইওয়েভ আমরা জানি মাইল্ডের ক্ষেত্রে হচ্ছে ইওয়েভ তো হচ্ছে কমে যায়, ইনক্রিজ শর্ট, এখানে নর্মাল থাকে ইওয়েভ। সিভিয়ারের ক্ষেত্রে ইওয়েভ কি হয়, ইওয়েভ অনেক লম্বা হয়, চিকন এবং লম্বা। আবার হচ্ছে কি ইওয়েভ হচ্ছে এখানে, এখানে ইওয়েভের হাইট বেশি, এখানে নর্মাল, এখানে ইওয়েভ একেবারে ছোট হয়ে যায়, এবং ছোট হয়ে যায়। তারপর হচ্ছে হাইট ছোট হয়ে যায়। আর হচ্ছে কি ইএ রেশিও, ইএ রেশিও হচ্ছে আমাদের এখানে ডিক্রিজ, নর্মাল এখানে ইনক্রিজ হবে। এ ওয়েভ যেটা, এ ওয়েভ হচ্ছে আপনার, এ ওয়েভ হচ্ছে এটা হচ্ছে পালমোনারি ভেনাস এ ওয়েভ, পালমোনারি ভেনাস এ ওয়েভ হচ্ছে ইনক্রিজ, ডিক্রিজ, ডিক্রিজ, পালমোনারি ভেনাস এ ওয়েভ। তারপরে হচ্ছে ইএ রেশিও, ভালসাল বা যদি করি লেস দেন 1 পাবো আমরা।
মডারেটের ক্ষেত্রে লেস দেন 1, মাইল্ডের ক্ষেত্রে নরমাল থাকবে। এখানে হলো এই যে আমি যে কথাগুলি বললাম, এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখানে যদি টিস্যু ডপলার আপনি করেন, টিস্যু ডপলারের মাইটাল অ্যানুলার ভেলোসিটি আমরা যদি দেখি, এটা একটু ডপলার বুঝতে হবে। টিস্যু ডপলার অ্যানুলার ডায়াস্ট্রিক ভেলোসিটি যদি আপনি দেখি, দেখেন এটা হচ্ছে টিস্যু ডপলারে দেখেন ইএ মাইটাল ইনফ্লো ই হচ্ছে 80 সেন্টিমিটার পার সেকেন্ড ই এর ভেলোসিটি নরমাল ইজেকশন ফ্র্যাকশন। ইউএফে দেখা যাচ্ছে আর্টিকুলেট ফ্র্যাকশন, ইউএফে 80। এখন আসেন আমরা কিভাবে সেপ্টাল সেপ্টাল যদি এনুলার মাইটাল বাল্ব এনুলার ডিটিআই ইন দ্য সেপ্টাল লেভেলে যদি দেখি যে ই ওয়েভ যেটা হলো এইটা ই ওয়েভ, তাহলে ই সেপ্টাল ই প্রাইম ই দেখেন হচ্ছে 4 আর এটা হচ্ছে 5 ল্যাটারাল। তাহলে সেপ্টাল এবং ল্যাটারাল আছে 20, যদি আমরা রেশিও করি 20 আর এটা 60। এই জিনিসটা জেনে রাখেন, এটা ভবিষ্যতে কাজে লাগবে। এখন আমরা একটু দেখি নর্মাল ডায়াস্ট্রিক ফাংশন। নর্মাল ডায়াস্ট্রিক ফাংশন আমরা জানি ই এর রেশিও হচ্ছে নর্মাল থাকবে, ডিসিলেশন টাইম মোর দেন 140 মিলিসেকেন্ড। আর হচ্ছে ই এর রেশিও সাধারণত কি থাকে, ই এর রেশিও হচ্ছে ইটা তো বড় মোর দেন 1 আর 2 এর চেয়ে কম হবে, এরকম হবে হলো ই। যেমন এখানে বলছে পয়েন্ট, কোনো কোনো জায়গায় বলে 1, কোথাও 0.75, কোথাও 0.8 বলে, মানে তার চেয়ে বেশি হবে। আর 2 এর চেয়ে হচ্ছে আপনার কম হবে, 2 এর চেয়ে কম হবে নর্মাল মাইট্রাল ইনফ্লো। নেক্সট হচ্ছে যদি আমাদের ডিসফাংশন যদি হয়, এখানে ওরা এই চার্টে দেখাচ্ছে যে লেস দেন 7.5, কিন্তু কোন জায়গায় আছে লেস দেন 80, কোথাও আছে লেস দেন 1। আমরা প্র্যাকটিক্যালি লেস দেন 1 কি বলি মাইল্ড ডিসফাংশন, লেস দেন 1 যদি হয় ইয়ে রেশিও, মাইল্ড আমরা ডিসফাংশন বলি। এটা হলো ভেলোসিটি রেশিও, ই এবং এ ওয়েভের ভেলোসিটি রেশিও। আর এটা হচ্ছে সিডো নরমালাইজেশন, যদি আমরা এটাকে পাই যে 2 এর চেয়ে কম কিন্তু 1 এর চেয়ে বেশি, এর ভিতরে যদি আমরা পাই সেটা আমরা সিডো নরমালাইজেশন বলি। মোর দেন 140 থাকে। এখন সেই ক্ষেত্রে বালসাল বা মেন ব্যবহার করে আমরা কি করি এটাকে, তখন দেখবো যে লেস দেন 1 হয়ে গেছে। সিভিয়ার ডিসফাংশনের ক্ষেত্রে ইউএফ ন্যারো এবং খুব লম্বা হয়, এটা একেবারে শর্ট হয়ে যায়, তখন ইউ রেশিও হচ্ছে মোর দেন 2 আর ডিসিলেশনটা অনেক কমে যাচ্ছে, যেহেতু ন্যারো ওই জন্য কমে যাচ্ছে, লেস দেন 140 মিলিসেকেন্ড ডিসিলেশন কমে যাচ্ছে। এখানে আসলে টিস্যু ডপলার যদি করি, টিস্যু ডপলারে আমরা দেখেন ই আর এ হলো ই আর এ হচ্ছে ই, এই দুইটার রেশিও দেখি আমরা টিস্যু ডপলারে হচ্ছে লেস দেন 10 হবে রেশিওটা। তাহলে ভেলোসিটির যে রেশিও ই আর এ মেন্টাল বাল্ব ইনফ্লো, আর এটা হচ্ছে টিস্যু ডপলার ইমেজিং এর ক্ষেত্রে, তাহলে রেশিও হচ্ছে লেস দেন 10। আর এখানে আমরা পাচ্ছি রেশিও হচ্ছে আপনার মাইল যদি থাকে, মাইলের ক্ষেত্রে লেস দেন 10 মাইলের ক্ষেত্রে। নেক্সট আসেন হচ্ছে আমাদের যদি মডারেট ডিসফাংশন থাকে মোর দ্যান আর ইকুয়াল টু 10, আর যদি থাকে সিভিয়ার ডিসফাংশন থাকে মোর দ্যান ইকুয়াল টু 10, তাহলে টিস্যু ডপলার যদি আমরা যোগ করি তাহলে মডারেট ডিসফাংশন কিন্তু আমরা বের করতে পারি। এখানে অ্যাবনর্মালিটিস আমরা পাচ্ছি 10 এর উপরে পাচ্ছি রেশিও। নেক্সট আসেন দেখেন যদি টিডিআই যদি আমি যোগ করি মোর দ্যান অর ইকুয়াল টু 10 সেন্টিমিটার পার সেকেন্ড, যদি টিস্যু ডপলারের ইউএফ যদি আমি পাই তাহলে হচ্ছে নর্মাল। যদি ইউএফ যদি আমার বেশি যদি পাই, এখন আসুন ই যদি কমে যায়, ইউএফ ই আর ইউএফ এর যদি প্রাইমের যদি আমি লেস দেন রেশিও যদি লেস দেন 8, যেটা আমরা আগে দেখছি 10, কোন জায়গায় 10 কোন জায়গায় 8 বলতেছে, এখানে যদি 8 এর যদি নিচে পাই তাহলে গ্রেড 1 ইম্পেয়ারমেন্ট, 9 থেকে 12 এর ভিতরে যদি আমরা পাই তাহলে আমরা ধরবো যে গ্রেড 2 অ্যাবনর্মালিটি বা সিটোনর্মালিটি। মোর দেন যদি আমরা 30 পাই তাহলে রেস্ট্রিকটিভ প্যাটার্ন মানে হলো সিভিয়ার ডিসফাংশন। তাহলে এই চার্টটা কিন্তু অনেক ইজি। আমি যদি আমাদের কনভেনশনাল ইকোকার্ডিওগ্রাফির সাথে যদি টিডিআই যদি যোগ করি ভেলোসিটি, ই এর ভেলোসিটি যোগ করি টিডিআই, তাহলে কিন্তু খুব সহজে ডিফারেন্সিয়েট করতে পারি। যদি ই এর যদি আমি মোর দ্যান 10 যদি পাই যে সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে আমি এটাকে বাদ দিয়ে দিলাম ডিসফাংশন থেকে, বাদ। লেস দেন 10 হইলেই আমরা তখন আসবো যে এটা ডিসফাংশন আছে কিনা। এখন লেস দেন 10 রেশিও, ই যদি লেস দেন 10 হয়, এবার রেশিও দেখবো যে নর্মাল
ইর সাথে টিস্যু ডপলারের ই রেশিও যদি লেস দেন 8 পাই তাহলে গ্রেড 1, 9 to 12 যদি পাই তাহলে গ্রেড 2 বলবো, আর যদি মোর দেন 30 পাই তাহলে গ্রেড 3। তাহলে দেখা যায় আমার যে কনভেনশনাল ইকোর সাথে যদি টিডিএ যোগ করে দিই, টিডিএ যোগ করলে আরো সহজে কিন্তু আমরা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 কে ডিফারেন্সিয়েট করতে পারবো। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ স্যার। রিবন, স্যার আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। এটা হলো ডায়াস্টলিক ডিসফাংশন সম্পর্কে, মানে মেইনলি হচ্ছে ইকোকার্ডিওগ্রাফিক্যালি কিভাবে আমরা এটাকে অ্যাসেস করি, তার সাথে আমি কিছু ক্লিনিক্যাল পয়েন্টগুলো আমি বললাম আর কি। এখানে আমরা যদি সামারাইজ করি দেখবেন যে জিনিসটা খুবই ইজি, যে আমরা করি কি ওখানে 2D মোড ইকো দেখি, তারপরে কালারটা আমরা স্পেকট্রাল ফ্লো হচ্ছে আমরা দেখি হচ্ছে মাইট্রাল বারি ইনফ্লো প্যাটার্ন আর পালমারি ভেইনের ভিতরে আমরা দেখি। এই দুইটা জিনিস ছিল খুব ইম্পর্টেন্ট। তারপরে টিস্যু ডপলার যদি সাথে যোগ করি তাহলে খুব ইজিলি আমরা কিন্তু গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 মানে মাইল্ড, মডারেট, সিভিয়ার কে ডিফারেন্সিয়েট করতে পারি। টিস্যু ডপলার আমি লাস্টের স্লাইড যেটা দেখছেন, টিস্যু ডপলার যদি যোগ করে দেন খুব ইজি। এখন এই জিনিসগুলো দরকার কেন, মানে ডায়াস্টলিক ডিসফাংশনটা দরকার হচ্ছে যে আমি প্রথমেই বলছি শুরুতে যে কিছু কিছু আমরা পাচ্ছি যে হার্ট ফেলিউর যাদের ক্ষেত্রে হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন নরমাল, যেটি প্রিজার্ভ অ্যালভি সিস্টেমিক ফাংশন, কিন্তু এই প্রিজার্ভ অ্যালভি সিস্টেমিক ফাংশন নিয়ে রোগী মরে যাচ্ছে। এরকম শ্বাসকষ্ট, করোনারি অ্যাঞ্জিওগ্রাম করা হলো নরমাল, কিছুই নাই, কিন্তু রোগীর কিন্তু ডায়াস্টলিক ডিসফাংশন, দিট ইজ মায়োকার্ডিয়াল, যেটা হচ্ছে আপনার রিল্যাক্সেশন ফেলিউর, স্টিফনেস বেশি, কমপ্লায়েন্স কম। এই মার্কেটের রিল্যাক্সেশন ফেলিউর, স্টিফনেস, কমপ্লায়েন্স কমের জন্য দায়ী হচ্ছে ইস্কিমিয়া একটা বললাম, ইনফেক্টিভ ডিজিজ, অথবা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, বা কোনো কারণে ফাইব্রোসিস, স্কারিং এর জন্য এগুলো হচ্ছে। এরকম কিন্তু রোগী অনেক পাওয়া যায়। এই পেশেন্টগুলো দেখা যায় যে তার কিন্তু শ্বাসকষ্ট থাকে, ওষুধে শ্বাসকষ্ট কমে না, অথবা ওখানে দেখা যায় যে ইজেকশন ফ্র্যাকশন খুবই ভালো। তাদের অ্যাসেসমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যে লেফট এট্রিয়াল প্রেসার বেড়ে গেল কিনা, লেফট ভেন্ট্রিকুলার অ্যান্ডাস্টলিক প্রেসার বাড়লো কিনা। লেফট এট্রিয়াল প্রেসার যদি তাদের বেশি থাকে বা অ্যান্ডাস্টলিক প্রেসার যদি 20 উপরে থাকে, সেই রোগীদের কিন্তু প্রগনোসিস খুব খারাপ। এবং আমরা অনেক রোগী এরকম পাচ্ছি, এই পেশেন্টগুলোকে যেমন করোনারি অ্যাঞ্জিওগ্রাম নরমাল, এখন তার এরকম ডায়াস্টলিক ডিসফাংশন, রোগী কিন্তু ঠাস করে মরে যাচ্ছে। তাহলে কোন পেশেন্টগুলো মরে যাবে দ্রুত? যাদের অ্যান্ডাস্টলিক প্রেসার বেশি থাকবে, এলএ প্রেসার বেশি থাকে, ডিসফাংশন মানে স্টেজ 3, সেই রোগীগুলোকে আমাদেরকে স্পেশালি তাদের প্রতি নজর দিতে হবে এবং তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে খুবই মনোযোগ দিতে হবে এবং রেগুলার ফলো আপ এবং চিকিৎসার মাধ্যমে এই রোগীগুলোকে কিন্তু আমরা তাদেরকে ভালো রাখতে পারবো। এই জন্য ডায়াস্টলিক ডিসফাংশনটা করানোর উদ্দেশ্য। ঠিক আছে? আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। জি স্যার। স্যার টাইম স্যার। স্যার হ্যাঁ, কে সোহেল বলেন। স্যার স্যার কোশ্চেন তো জি স্যার, অনেক ইলাবোরেট প্রেজেন্টেশন, অনেক কিছু চলে গেছে ছিঁড়ে স্যার, একটু কঠিন মনে হয়েছে, একটু কঠিন লাগছে, তারপরেও সহজ জিনিস স্যার। না, কঠিন হলে জিনিসটা কিন্তু সহজ করে নেন। সহজ মানে কি, আপনার লেফট ভেন্ট্রিকেলের ওয়াল মোটা কিনা, লেফট ভেন্ট্রিকেল বড় কিনা, এলএ বড় কিনা, এটা দেখবেন। আর হচ্ছে এখানে দেখবেন ই এর রেশিওটা হিসাব করবেন, ডিসিলেশন টাইম হিসাব করবেন, আইপিআরটি দেখবেন, আর হচ্ছে পালমারি ভেনের ইনফ্লো প্যাটার্ন। ওখানে কিছুই না, ওখানে যে এ ওয়েভ যেটা আছে, এই ওয়েভের ডিউরেশন কেমন আর এই ওয়েভের ভেলোসিটি কত দেখতে হয়। আর ডিটিএ করে মাইট্রাল বাল্ব ভেনুলাসের ল্যাটারাল মিডিয়াল এলুনাসের ওই যে আপনার ই প্রাইমের ওইটা 10-এর যদি বেশি থাকে তাহলে তো নরমাল, 10-এর নিচে থাকলে এবার আসেন, যদি 8-এর নিচে থাকে, 8-এর নিচে থাকলে একরকম, 8 থেকে তার হইলে একরকম, মোর দেন তার হইলে একরকম রেশিওটা। এটা দেখেই তো আমরা ডিফারেন্সিয়েট করতে পারেন মাইল্ড, মডারেট, সিভিয়ার কিনা। খুব সহজ, কিন্তু খুব কঠিন না। মানে পড়ানোর সময় তো অনেক কিছু পড়াইতে হয়, কিন্তু আপনি যখন জিস্ট করবেন, জিস্ট করার সময় দেখবেন যে আসলে তেমন কিছু নাই। থ্যাংক ইউ স্যার। একটা কোশ্চেন ছিল যে ডিপিডিটির সাথে, ইনক্রিজ ডিপিডিটির সাথে সিভিয়ারিটির একটা রিলেশন দেখাইছেন স্যার, এইটা একটু বুঝি নাই স্যার। মানে ডিপিটি মানে হচ্ছে প্রেসার ডিফারেন্স, মানে হচ্ছে লেফট এট্রিয়াল আর লেফট ভেন্ট্রিকুলার প্রেসার ডিফারেন্স সাথে সিভিয়ারিটি। যেমন হচ্ছে কি, আপনি একটা কার্ভ আমি দেখাইছিলাম প্রথমে, যে আপনার যখন প্রেসার বাড়ে, প্রেসারের সাথে আপনার টাইম, আপনার ডিফারেন্স যেটা হচ্ছে, ডিফারেন্সটা টাইমের সাথে যে ডিফারেন্সটা, এটা হচ্ছে বেড়ে যাচ্ছে হচ্ছে কোথায়, যত ডিসফাংশন হবে ততই বেড়ে যাচ্ছে। এবং এটা ইন্ডিকেট করে যে কমপ্লায়েন্স কম, স্টিফনেস বেশি।
নর্মালি দেখা যায় কার্ভটা কিন্তু অনেক নিচের দিকে থাকে। আপনার যতই আপনার ফিলিং হয় কিন্তু প্রেশার কিন্তু অত বাড়ে না। কিন্তু এখানে দেখা যায় প্রেশার ডিফারেন্সটা অত বেশি বাড়ে না, কমপ্লায়েন্সটা কিন্তু অত বেশি বাড়ে না, স্টিফনেসটা অত বেশি বাড়ে না, কিন্তু রিল্যাক্সেশন অ্যাবনর্মালিটিস বাড়ে না যত বেশি আপনার ফিলিং হয়। কিন্তু দেখা যায় যখনই কমপ্লায়েন্সটা কমে যায়, স্টিফনেসটা কমে যায়, রিল্যাক্সেশন অ্যাবনর্মালিটিস, তখনই যখন ভলিউমে একটু হইলেই প্রেশারটা টাচ করে বেড়ে যায়, মানে প্রেশারটা কিন্তু বেড়ে যায়, মানে প্রেশারটা ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যায়, অল্প সময়ের ভিতরে প্রেশার ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যায়। তাহলে এই জিনিসটাই হচ্ছে আপনার সিভিয়ার যখন ডিসফাংশন হয় তখন অল্প টাইমের ভিতরে প্রেশার ডিফারেন্সটা বেশি হয়। সেই জিনিসটাই বলতেছে ডিটি বাই ডিটি, মানে ডি বাই টি যেটা আর কি, না পি বাই টি, হ্যাঁ পি বাই টি, প্রেশারের সাথে টাইমের যে ডিফারেন্সটা আপনার অনেক বেড়ে যাচ্ছে, স্বল্প সময়ের ভিতরে প্রেশার বেড়ে যাচ্ছে। এটা তো বাড়বেই যখন আপনার স্টিফনেস বেশি হয়, এলবি ইডিপি অনেক বেশি, তাহলে আপনি যে সামান্য একটু ব্লাড দেন এলবিতে, ঠাস করে প্রেশার অনেক বেড়ে যাবে, মানে এলবি ইডিপি বেড়ে যাবে, এলে প্রেশার বেড়ে যাবে, মানে ওই জিনিসটাই বুঝতে চাচ্ছে যে অল্প সময়ে বেশি প্রেশার বেড়ে যাবে। থ্যাংক ইউ স্যার। নেক্সট আর কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনি ওই যে এখানে টিস্যু ডপলার ইমেজিং এ দেখাইছেন ই প্রাইম, তো স্যার আমরা কি এখানে প্রথমে পালস ওয়েভ ডপলারে ই এন ই নেব, তারপরে টিস্যু ডপলার ইমেজিং এ ই প্রাইম নিয়ে তারপর এটাকে রেশিও করব না স্যার? কারণ অধিকাংশ ইকো মেশিন গুলোতে বুঝছেন এই দুইটার রেশিও বের করার কিন্তু প্রোগ্রাম নাই, যেগুলো দিয়ে আমরা সাধারণত কাজ করি। কিন্তু যেগুলো আপনার খুব ভালো মানের এবং যদি আপনার ওইভাবে প্রোগ্রামিং করা থাকে সেখানে কিন্তু এত নেওয়া লাগে না, দুইটা প্যারামিটার পাশাপাশি নিলে বেরিয়ে আসে। কিন্তু আমরা যেগুলো দিয়ে করি এখানে কিন্তু আপনাকে প্রথমে টিস্যু ডপলারের যে আপনাকে ই এর কিন্তু ভেলোসিটি বের করে নিতে হবে, ভেলোসিটি বের করে না প্রথমে হলো পালস ওয়েভ, তারপরে যাবেন টিস্যু ডপলারে, টিস্যু ডপলারে যে তারপর আবার বের করে নিতে হবে। তাহলে আপনার দুইবার কিন্তু কাজ করে কাগজ কলম হাতে নিতে হবে, নিয়ে আপনাকে রেশিও বের করতে হবে। জি স্যার। কিন্তু আপনার যদি প্রোগ্রামিং করা থাকে তাহলে তো আপনার ইকো মেশিনের ভিতরে আপনি দুইটা ডাটা ঢুকিয়ে দিলে কিন্তু বের হয়ে যাবে। প্রোগ্রামিং না থাকলে অধিকাংশ মেশিনে প্রোগ্রামিং নাই, সেটা আপনাকে কাগজ কলম সাথে নিতে হবে ইকো করার সময়। স্যার আরেকটা প্রশ্ন আছে স্যার, আসলে হচ্ছে যে ল্যাটারাল ওয়াল ইনফ্লো ভেলোসিটি যেটা মাইট্রাল বাল্বে মাইট্রাল লেফট ভেন্ট্রিকুলার ইনফ্লো ভেলোসিটি বের করার জন্য এখানে দুইটা ওয়াল ল্যাটারাল এবং মিডিয়াল, তো এখন আমরা এখানে কি দুইটার মধ্যে নিয়ে কি রেশিও করব নাকি যে কোনো একটা নিলেই হতে পারে স্যার? এখন এটা হয় কি আপনি খেয়াল করেন, যদি সাধারণত মায়োকার্ডিয়াল ডিজিজ যদি হয় তাহলে ল্যাটারাল আর মিডিয়াল যেটিই নেন আপনার কিন্তু খুব বেশি ডিফারেন্স হবে না, হ্যাঁ। কিন্তু এখানে যদি পেরিকার্ডাইটিস কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস তাহলে ল্যাটারালি বেশি থাকবে ভেলোসিটি, মিডিয়ালি ল্যাটারালি ভেলোসিটি হচ্ছে কম থাকবে, মিডিয়ালি বেশি থাকবে। জিনিসটা বুঝছেন কিনা? কারণ পেরিকার্ডিয়াম যদি স্টিফ হয় ঠিক হয় তাহলে ল্যাটারাল ওয়ালে মুভমেন্ট কম থাকবে আর মিডিয়াল ওয়ালের কি মুভমেন্টটা বেশি থাকবে। কিন্তু যখন টোটাল অ্যাজ হোল মায়োকার্ডিয়াল ডিজিজ হবে, যেগুলো হচ্ছে এই যে ডায়াস্টলিক ডিসফাংশন যেটা হয়, সেই ক্ষেত্রে ল্যাটারাল করেন আর মিডিয়াল করেন খুব বেশি তো ডিফারেন্স পাবেন না। জি স্যার, জি স্যার। কারণ এখানে আরেকটা ঠিক আছে, হ্যাঁ স্যার ওই যে কমছে ল্যাটারাল সাইডেও যে ভেলোসিটি যতটুকু কমবে এখানে একই রকম কমবে, কিন্তু এই দুটো ডিফারেন্স আপনি পাবেন তখনই যদি পেরিকার্ডিয়াল ডিজিজ থাকে, মানে পেরিকার্ডিয়ামটা হাতে যদি ল্যাটারাল মানে ওয়ালের সাথে ফিক্সড হয় সেই ক্ষেত্রে না ল্যাটারাল ওয়ালের ভেলোসিটি কমে যাবে। জি স্যার। স্যার এই ডায়াস্টলিক ডিসফাংশন দেখার জন্য তো দুইটা হয় স্যার, একটা হচ্ছে আমরা যদি ক্যাথ ল্যাবে নিয়ে রাইট হার্ট ক্যাথলারাইজেশন করে পালমোনারি ক্যাপিলারি ওয়েস প্রেসার দেখে করতে পারি একটা, দুই নাম্বার হচ্ছে ডপলার ইকোকার্ডিওগ্রাফি। আমার প্রশ্ন হচ্ছে স্যার এই এখন কি আসলে আমরা ক্যাথ ল্যাবে নিয়ে করি নাকি ডপলার ইকোকার্ডিওগ্রাফি দিয়ে আমরা এটা অ্যাসেস করতে পারি? বাংলাদেশে কোন সেন্টারে মানে ক্যাথ ল্যাবে নিয়ে এই যে রোগীগুলো ডায়াস্টলিক ডিসফাংশন আমরা ডিফারেন্সিয়েট নিবেন এইগুলো আপনার এই দেশে হয় না, আমি বুঝতে পারছি কিনা? জি স্যার, জি। আমাদের দেশে ডায়াস্টলিক ডিসফাংশনের জন্য কোনো ক্যাথ ল্যাব ওপেন নাই, আর আপনি একটা রোগীকে তো রাজি করতে পারবেন না, একটা হার্ট ফেলিয়ারের রোগী যার শ্বাসকষ্ট হয় তার ডায়াস্টলিক ডিসফাংশন দেখবেন কিভাবে? আমরা আগে এনজিওগ্রামের সময় কি করতাম, লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক প্রেসার কিন্তু দেখতাম পিকটেল ক্যাথেটার লেফট ভেন্ট্রিকুলে নিয়ে। এখন তো পিকটেল ক্যাথেটার লেফট ভেন্ট্রিকুলে আপনাদের কোনো টিচারই নিতে দেয় না, কারণ হচ্ছে কি যদি এলবিতে আপনার পিকটেল নেন এখানে কি কি সম্ভাবনা থাকে, একটা হচ্ছে এরিথমিয়ার সম্ভাবনা থাকে, তারপর হচ্ছে ওয়াল ইনজুরির সম্ভাবনা থাকে, আর ভালো ডপলার ইকোকার্ডিওগ্রাফি আবিষ্কার হয়ে যাওয়ার পর
তারপর হচ্ছে পালমারি ভেনাস ইনফ্লো প্যাটার্ন দেখার পর ই এর রেশিও দিয়ে আপনার লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক প্রেসারের একটা রিলেশনশিপ পাওয়া যায়, তার পালমারি ভেনাস ইনফ্লো প্যাটার্নের সাথে একটা রিলেশনশিপ পাওয়া যায়। এই সমস্ত কারণে এখন কিন্তু আপনার যে ক্যাথলেবি নিয়ে এগুলো ডায়াস্টলিক ডিসফাংশন দেখা সাধারণত হয় না। আগে আমরা দেখছি, আমাদের সময় আমরা প্রথম দিকে কিন্তু কিছুটা দেখার সুযোগ পাইছি। এখন তো ক্যাথ ল্যাবে আপনার সুযোগই দেয় না, কার্ডিয়াক ক্যাথ করারই সুযোগ নেই, বুঝছেন না? জি স্যার, জি স্যার। আর ডায়াস্টলিক ডিসফাংশন দেখবেন কিভাবে, কিন্তু সেটা হইতো ধরেন যদি সেপারেটলি যদি এরকম থাকতো যে নন ইনভেসিভ কার্ডিওলজি আলাদা যদি থাকতো এবং তারা তখন এই সমস্ত টেস্টগুলি করতো, যে ডায়াস্টলিক ডিসফাংশন ভালোভাবে ইভালুয়েশন করা, ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে না পারলে ক্যাথ ল্যাবে নিয়ে করা, তাই না? যেমন কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস সবসময় আমরা দেখবেন পরীক্ষায় ধরে, সব জায়গায় ধরে, কিভাবে কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে আমরা বুঝবো, সবাই দেখবেন ক্যাথলেবের খালি দিচ্ছে, ডাটা দিচ্ছে, তাই না? কিন্তু এই ক্যাথলেব কে দেখছে, কোথায় হয়, এরকম কেউ বলতে পারবে? মানে আপনাদের টিচার থেকে শুরু করে এখনকার টিচার পর্যন্ত, নবযুগের টিচার পর্যন্ত কেউ কি বলতে পারবে কেউ কোনোদিন ক্যাথলেবি নিয়ে এইভাবে টেস্ট করে দেখছে? তাহলে এগুলি কিন্তু করা হয় না, এগুলি ম্যাক্সিমাম হলো থিওরিটিক্যাল ডিসকাশন। যে থিওরিটিক্যাল কিছু কিছু ডিসকাশন থাকে, এইটা হলো একটা হলো থিওরিটিক্যাল ডিসকাশন। আর বর্তমানে তো ডায়াস্টলিক ডিসফাংশন তো একসময় কিন্তু কোনো ইভ্যালুয়েশন হইতেই না। আমি তো প্রথমেই বলছি যে 5 বছর আগেও এগুলোর কোনো হদিসই ছিল না যে ডায়াস্টলিক ডিসফাংশন কি জিনিস। আমরা অনেক পেশেন্ট দেখছি যে পেশেন্টের এলবি ইজেকশন ফ্র্যাকশন ভালো, মানে হার্টের কোনো 70 ইভেন 70 65 এলবি ইয়ার, কিন্তু রোগীর করোনার আর্টারি কোনো ডিজিজ না, কিন্তু রোগীর শ্বাসকষ্ট কোনোভাবে এক্সপ্লেন করা যায় না, রেসপিরেটরি ডিজিজ এক্সপ্লেন করা যায় না, এদিকে এক্সপ্লেন করা যায় না। আর প্রোবিএনপি তো নতুন আসছে, এই প্রোবিএনপি তো আগে ছিল না। যেমন আমরা এই সমস্ত রোগীর প্রোবিএনপি করলে প্রোবিএনপি বেশি পাবো, এই জিনিসগুলি ছিল না। কিন্তু এই রোগীগুলো ডায়াস্টলিক ডিসফাংশন তো অ্যাসেসমেন্টই হইতো না একটা সময়। এখন তো ধরেন কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, টিস্যু ডপলার এগুলো আসার পর হ্যাঁ আপনার যে স্টেজ 1 কিভাবে বুঝে, স্টেজ 2, স্টেজ 3 এই জিনিসগুলো আপনার মোটামুটি সামনে চলে আসছে। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক নাইস একটা ক্লাস স্যার। থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার সালাম স্যার, আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, কে পার্থ? হ্যাঁ বলেন পার্থ। স্যার এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকলে আমরা ডায়াস্টলিক ডিসফাংশন ইভালুয়েট করব কিভাবে? তো এখানে তো এ ওয়েভ অ্যাবসেন্ট থাকে স্যার। হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন। তো পারবে অ্যাকচুয়াল ডিসফাংশন বোঝার জন্য সেই ক্ষেত্রে আপনাকে কোথায় যেতে হবে এবার বলেন? যে আমি তখন দেখবো আইবিআরটি দেখবো, ডিসিলেশন টাইম দেখবো, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি যাব হচ্ছে টিস্যু ডপলারের হেল্প নিব, টিস্যু ডপলারে আমি ই প্রাইম দেখবো, আর পালস ওয়েভে ই দেখবো। টিস্যু ডপলারে কত সুন্দর আমি লাস্টে একটা চার্ট দিছি, আপনি দেখছেন না? যে আমার যদি ই প্রাইম আমার 10 এর যদি আমার নিচে হয় না, কত সহজ না? আমি 10 এর নিচে হলে আমি কি করলাম, এখানে কি সুন্দর করে ভাগ করে দিলাম, এবার রেশিওতে চলে যাব, যে পালস ওয়েভের ই আর টিস্যু ডপলার ই প্রাইম রেশিও করব। রেশিও যদি 8 এর নিচে হয়, 8 থেকে 13, 9 থেকে 13 হয়, মোর দেন 13 যদি হয়, কত সুন্দর, মাইল্ড, মডারেট, সিভিয়ার, একেবারে ইজিলি ভাগ করে ফেলা যাচ্ছে। তাহলে ই ওয়েভ যখন এটিএল ফিব্রিলেশন থাকবে, ই ওয়েভ যদি না থাকে, ধরেন এমনও তো রোগী থাকতে পারে লেফট এটিএল অ্যাপেন্ডিক্স কেটে ফেলে দিছে, ভালো মতো লেফট এটিএল কন্ট্রাকশন পাওয়া যায় না, অথবা লেফট এটিএল ইনফাকশন আছে, লেফট এটিএল ফোর্স অফ কন্ট্রাকশন নাই, এরকম রোগী থাকতে পারে। কিন্তু লেফট এটিএম এর ভিতর থ্রম্বাস আছে, সেই ক্ষেত্রে কিন্তু লেফট এটিএল কন্ট্রাকশন অত ভালো পাওয়া যাবে না। তারপর হচ্ছে এটিএল ফিব্রিলেশন যদি থাকে, লেফট এটিএল কন্ট্রাকশন পাবেন না। যদি এই ধরনের সিচুয়েশন হয়, লেফট এটিএমের যে ওয়েভটা ভালো মতো বোঝা যায় না, সেই ক্ষেত্রে আমরা ই ওয়েভের উপর ভিত্তি করে আমরা করব, কারণ ই তো আমার থাকবেই, ই তো হারায় যাবে না, কারণ ই তো হচ্ছে আর্লি ডায়াস্টলিক রিল্যাক্সেশন ফেজ, মানে লেফট ভেন্ট্রিকেল যদি থাকে তার, তাহলে আর্লি ডায়াস্টলিক রিল্যাক্সেশন ফেজ থাকবে, এইটা এবং ই ওয়েভ থাকবে। ই ওয়েভ নাই মানে মানুষ নাই, ঠিক আছে? সুতরাং ই ওয়েভ দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। পার্থ, বুঝাইতে পারছি আমি? জি স্যার। না আমি প্রথমে স্যার ই এর রেশিওর রিলেশনে বলতে চাচ্ছিলাম, যে অন্য কোনো ই এর রেশিও তখন বাদ দিতে হবে, ই এর রেশিও বাদ দিয়ে অন্য প্যারামিটার গুলো আমরা হিসাব করবো। এমন টিস্যু ডপলারে চলে যেতে হবে তখন আপনার। যেমন আপনি করলেন কি, পালস ওয়েভে দিয়ে ইটার হাইট, ইটার ভেলোসিটি নিয়ে লিখে রাখলেন কাগজ, এবার টিস্যু ডপলারে দিয়ে মেজার করে করে রেশিও বের করে আপনি কিন্তু ক্লিয়ারলি বলে দিতে পারবেন। এর সাথে ইনডাইরেক্ট গুলো এভিডেন্স আমরা বলছি, খেয়াল করেন, যেমন লেফট এটিএল এনলার্জমেন্ট, তাই না? তারপর হচ্ছে লেফট ভেন্ট্রিকেলের এনলার্জমেন্ট, লেফট ভেন্ট্রিকেলের ওয়াল থিকনেস, এগুলো কিন্তু অন্যান্য ফ্যাক্টর গুলো সবগুলো আপনি মিলাবেন, মিলে তারপরে আপনি কনক্লুশন করবেন যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। ঠিক আছে, থ্যাংক ইউ।
আপনাদের আর কিছু জানার না থাকলে আমি ক্লোজ করে দিই না? জি স্যার। স্যার মনে হয় আর কারো আমি তাহলে কোশ্চেন ক্লোজ নাই করে স্যার, দিলাম। তাহলে স্যার থ্যাংক শেষ ইউ। করেন স্যার। আচ্ছা, থ্যাংক থ্যাংক ইউ ইউ স্যার, স্যার। সুন্দর ক্লাস স্যার। আসসালামু আলাইকুম স্যার।